নমস্কার, শুভ সন্ধ্যা। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের সাপ্তাহিক লাইভে আমি চিন্ময় মিত্র। সকলকে আরও একবার ধন্যবাদ। শুরু করছি আমার অনুষ্ঠান। আমি অকৃতি অধম বলেও তো কিছু কাম করি মরে দাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কাম করি মরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, কিরেও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করি মরে দাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করি মরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, কিরেও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করি মরে দাওনি। তবু আশিস কুসুম ধরি নাই শিরি, পাই দোলে গেছি চাহি নাই ফিরি। আশিস কুসুম ধরি নাই শিরি, পাই দোলে গেছি চাহি নাই শিরি। তবু দয়া করি কি বলি দিছ, তবু দয়া করি কি বলি দিছ। প্রতিদান কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করি মরে দাওনি। আমি ছুটিয়া বেড়াই জানি না কে আসি, সুধাও পান করি মরি বোধে আসি। আমি ছুটিয়া বেড়াই জানি না কে আসি, সুধাও পান করি মরি বোধে আসি। তবু যাহা চাই সকলি দিছ, তুমিও তো কিছু নাওনি। আমায় রাখিতে চাহু গো বাঁধনি, আটিয়া শতবার যাই বাঁধন কাটিয়া। ভাবি ছিড়ি গেছু ফিরিছি দেখি, এক পাও ছিড়ে যাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করি মরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, কিরেও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করি মরে দাওনি। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল একটি রজনীকান্তের গান এবং এই গানটা আমি যতবার শুনি ততবার কাঁদি। আজকেও কেঁদেছি দুপুরবেলায় গানটা শোনার পর। ভীষণ পছন্দের একটি গান আমার। বুঝতেই পারছেন, ঈশ্বরের উদ্দেশ্যে গান, প্রভুর উদ্দেশ্যে নিবেদিত গানটি ছিল। আচ্ছা, সকলকে ধন্যবাদ। আমার ভীষণ পছন্দের গান, ঈশ্বরের উদ্দেশ্যে গান এটি। ঈশ্বর যে কত মহান সেই গানটির উদ্দেশ্যে সেটার মাধ্যমেই তিনি বলেছেন কবি রজনীকান্ত। মেহেরাজ এসছেন, ধন্যবাদ।
মুক্তা দাদা ভাই ধন্যবাদ, সাব্বি দাদা ভাই ধন্যবাদ দাদা, আবু মান্নান দাদা দেখছেন ধন্যবাদ, দিদি কেমন আছেন? ভালো। রাফিকুল ইসলাম দুর্জয় বলছেন ভালো, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা দিদি কবি নজরুল ইসলামের দাদা আপনি আগের দিন এটা বলেছিলেন, আপনি যদি আমার কাছে খুঁজতে হবে, আপনি যদি আপনার কাছে যদি থাকে আপনি তাহলে এখানে দিয়ে দিন আমাকে। আচ্ছা প্রথম নিবেদন আজকের প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 13/11/2020 সেরা কবিতা দূরদর্শী হও, কবি গাজী আজিজুল হক। ক্ষণিক সুখে থাকার জন্যে অসৎ করো না সাথী, মান সম্মান ধুলোয় যাবে, নামবে আধার রাতে, কোলে শিশু ঘুম পাড়াতে ডেকো না বনের বাঘ, আপন ঘাড় মোটকে দেবে চাপলে মাথায় রাগ, আপন ভাই সোজা করতে মাস্তান ডেকো না তুমি, সেই মাস্তান সুযোগ পেলে লুটবে তোমার ভূমি, আপনাকে পর ভেবো না যদিও মাতাল হয়, অসময়ের বান্ধব তারা স্বজনের পাশে রয়, গোয়ালের অবুঝ বলদ পিটাই করো না বের, চাষের দিনে কি হাল হবে হাড়ি হাড়ি পাবে টের, কাছের মানুষ আপন বেশি দূরের মানুষ পর, মিছে শুধু অমন ভাবনা ভাবছ জীবন ভর, এমন জীবন গড়ু না হে মানুষে ফিরাই মুখ, তোমার বিপদ দেখে তারা মনে মনে পায় সুখ, শত্রুকে দাও ভালোবাসার মায়া শীতল পরশ, জীবনে পরম বন্ধু হবে, পথে যোগাবে সাহস, নিজেকে অতি বড় ভেবে করো না কো মহাভুল, বাবারও বাবা আছে বহু পাবে না তো পার কুল, এ জীবন জীবন না প্রিয় আরও জীবন আছে, সে জীবন সুখের সাজাও এ ক্ষণকালের পাছে। নমস্কার ধন্যবাদ। কবিতাটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 13/11/2020 সেরা কবিতা দূরদর্শী হক, কবি গাজিজুল হক, গাজী আজিজুল হক ধন্যবাদ কবি। পরবর্তী নিবেদনে যাব, পরপর কবিতাগুলোতে আসছি আমি। কবিতা সভ্যতার প্রাচীন উদ্যান, কবি সৈকত মাহমুদ। তোমার ভালোবাসার সুতীব্র আহ্বানে একটি গোলাপীর বাগান গড়েছিলাম, সেই কবি খুশির প্রশ্রবণে সভ্যতার প্রাচীন উদ্যান ব্যাবিলনে, ঝুলন্ত বাগানের উড়ন্ত সরোবরে পাইনি তোমাকে, তোমার শাকিনীর ঠিকানায় খুঁজেছি অনেক, যদিও হেঁটে এসেছি আমি জীবনের সুরঙ্গ পথ, পাইনি তোমাকে নির্দিষ্ট লোকালয়ে বনবিথি তলে, অভিমানের নীলাভু টিলায় নাকি ঢাকা পড়েছ, আমি বিধ্বস্ত হই তোমার নিদারুণ নির্মমতায়, একি তোমার শুধুই হেয়ালিপনা নাকি, কুটিল হিয়ার সপুরন প্রবঞ্চনা, নাকি ভেতরে জমানো বেদনার নীল খামি, জমে থাকা মেঘের খেলা, হৃদয়ের গোপন বন্দরে প্রেম তুড়ি ভিড়ে যদি, তবে সফিন সমুদ্রে ঢেউয়ে ভিসি ভিসি অভিমানী তুমি ফিরে এসো সভ্যতার প্রাচীন উদ্যানের ঝলমলে টিলায়, যেখানে প্রেম আছে প্রতারণার লেশ মাত্র ভাগ নাই, চোখ মেলে দেখো দাঁড়িয়ে আছে কেহ, দাঁড়ে তোমার প্রতীক্ষায়, অহিংসার স্নিগ্ধতার মায়ায়, যেই বন্দরে প্রেম আছে প্রতারণার লেশ মাত্র নাই, বেরিয়ে এসো
তুমি সেই আলো ঝলমলে টিলায়। নমস্কার, ধন্যবাদ। ভারী মিষ্টি, ভারী সুন্দর একটি কবিতা দিয়েছেন কবি সৈকত মাহমুদ। ধন্যবাদ কবিকে। কবিতাটি ছিল কবি সৈকত মাহমুদের লেখা কবিতা সভ্যতার প্রাচীন উদ্যান। অনেক অনেক ধন্যবাদ কবি। প্রেমের কবিতা পড়তে আমি সবসময় ভীষণ ভালোবাসি। পরবর্তী নিবেদন, কবিতা তোমার অন্তরালে, কবি জুনায়েদ খান প্রান্ত। চাইছি নাকি আমি তোমায়, কে যেন বলে ভাই, এ কথাটি সদাই আমি শুনতে কেন পাই। তুমি নাকি আমায় আঁকড়ে ধরতে চাও লালসা নিয়ে, স্বার্থ অন্বেষিত হয়ে মিথ্যা রোষানলে পুড়াইতে চাও আমাকে। আমি এখন আর এসবের কাছে নাই, রক্ষা করো প্রভু আমাকে। থাকতে চাই দূর, বহু দূর, এসবকে পিছনে ফেলে, হয়তো ভবিষ্যতের আড়ালে জাগরণী বার্তা নিয়ে সদা মানবীর কল্যাণে করব কাজ নিজেকে বিলিয়ে। আমি থাকতে চাই নিজের সত্তায় মগ্ন হয়ে তোমাতে, রক্তে মাংসে মিশে থাকা একান্ত প্রিয়জনের হাত চানিতে। তুমি আমার অপেক্ষায় বসে থাকা বেঞ্চের কোণে আলোড়নে জাগ্রত দাঁড়িয়ে তোমার ভালোবাসায় ডুবন্ত আমি অবেলাতে। শুনেছ তুমি অনেক কিছু, তাও বলতে চাই মিথ্যা, সবই অভিনয়। কিভাবে বোঝায়? রাত্রিতে যেমন ডুবে থাকে ঘোর অমানিসায়, তাই তো প্রার্থনায় হাতড়ে বেড়ায় আলোর নিশানা। নির্জনতায় গভীর মোহের মাঝে স্মৃতিকে লুকাই, অশান্ত ঝড়ের অন্তরালে তোমাতে কেনই বাহারাই। শান্তি তবু চাই সে প্রাণে, রৌদ্র ছায়ায় ফুল কুড়িতে, মিষ্টি হেসে আলোর দেশে বাঁচব মোরা একসাথে। নমস্কার, ধন্যবাদ। কবিতাটি ছিল কবি জুনায়েদ খান প্রান্তের লেখা কবিতা তোমার অন্তরালে। ধন্যবাদ কবিকে আরও একটি প্রেমের কবিতা দেওয়ার জন্য। ওই যে বললাম প্রেমের কবিতা পড়তে খুব ভালোবাসি। জিজ্ঞাসা করা হয়েছিল পাবলিকলি আমাকে যে আমি কোন ধরনের কবিতা পড়তে ভালোবাসি, তখন বলেই দিয়েছিলাম প্রেমের কবিতা, এবং যে কবিতার মধ্যে একটু নাটকীয়তা আছে সেই কবিতায়। কারণ সেই কবিতায় মানে আমার একটু মানে প্রকাশ করা নিজেকে চান্স থাকে, কিন্তু অন্য রকমের কবিতা আমি করতে পারবো না, তো সেই জন্যই। সাব্বির দাদা বলছেন প্রতিভা সন্ধান কাব্য পরিষদের লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। অবশ্যই। আব্দুর রব সরকার সমানেশে স্বাগতম, ধন্যবাদ। পরবর্তী নিবেদন, প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 14/11/2020 তারিখের সেরা কবিতা মানুষের মূল্য, কবি রতন চন্দ্র দেবনাথ। জীব শ্রেষ্ঠ মানুষ আমরা করছি কি আজ, গায়ের জোরে চলছে সবই, টাকার জোরে রাজ। গুণের কদর যাচ্ছে কমে, বাড়ছে শক্তি দাম, বুমেরাং হয়ে ফিরে আসছে সবই বিধিবা। যাদের আছে অঢেল টাকা তারাই সমাদৃত, মাথায় তুলে রাখে তাদের তারা আহ্লাদিত। মানুষ কেন অধঃপতিত নীতি আদর্শ হারা, বেহুশ মানুষ ভুলে গেছে মারা যে যাবে তারা। সুপ্রবৃত্তির চর্চাবিহীন মানুষ থাকা দায়, মানুষ রূপে জন্ম নিয়েও পশুর গুণ পায়। অর্থ সম্পদ ধর্তব্য হলে সমাজ অধঃপতি, ধনবাদী রাষ্ট্র শুধু আনে বর্বরতা দুর্গতি। টাকার কাছে মানুষ বন্দী,
হারায় মনুষ্যত্ব, সভ্যতা ভব্যতা দূরে ঠেলে বিজয়ী পশুত্ব। টাকার দামে মানুষ মাপা, এ যে অসভ্য দেশ। মানুষ বলি সুনাম, তবে অচিরে হবে শেষ। জ্ঞানী গুণী ভদ্র যারা, তাদের দিব দাম। টাকার হিসাব কষে তারা স্বভাবের ডান বাম। টাকায় কি আর যাবে কিনা মানুষের সে গুণ? মানুষ যেন নেই মানুষ, মনে ধরেছে খুন। নমস্কার, ধন্যবাদ। কবিতাটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 14/11/2020 তারিখে সেরা কবিতা মানুষের মূল্য, কবি রতনচন্দ্র দেবনাথ। ধন্যবাদ কবিকে। ও শাকিল এসছিস? আমিও আছি, শুনতেছি। ভালো, তুই শুনছিস তো খুব আনন্দের কথা। তুই যে সময় করে এসছিস, এতেই আমি ধন্য হয়ে গেছি। আচ্ছা, এর পরবর্তী নিবেদন কবিতা শিরোনাম নীরহারা পাখি, কলমে কবি ভাই মোতাব্বির হোসেন। গাছগাছালি তরুলতা কেটে দেয় যারা, তাদের জন্য পাখিগুলো হয় নীরহারা। সারাদিন গগনে উড়াউড়ির পরে ইচ্ছে হয় ফিরে যেতে তাদের খড়কুটার ঘরে। বাসাখানা পায় না মানুষ, বৃক্ষ দেয় কেটে। অবশেষে পাখিগুলো মাঠে ঘাটে হাটে, থাকার জন্য বাসার খোঁজে চারদিক ছুটে। কেন যে মানুষ তাদের বাসাখানা লুটে? বৃক্ষলতা লুটে নিয়ে তাদের বাসস্থান নষ্ট। আমাদের কারণে আজ পাখির জীবন কষ্ট। অবশেষে পাখিগুলো হয় নীরহারা, কষ্ট পেয়ে ছানা সহ পাখি যায় মারা। নমস্কার, ধন্যবাদ ভাই। দাদা বলছে, মুক্তা দাদা বলছে সুন্দর আবৃত্তি হচ্ছে বোন। ধন্যবাদ দাদা। পরবর্তী নিবেদন প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 15/11/2020 তারিখের সেরা কবিতা সুপারম্যানের সাতকাহন, কবি ডাক্তার শামস রহমান। এমন একটা বয়স থাকে মনে হয় নিজেকে আমি সে সুপারম্যান। আজ পড়ে আছে রাজা, সে তো বাজায় ঘন্টা, যাতা কলে ঘ্যান ঘ্যান। নির্বিঘ্ন ভাবি যত খাবি খাই, তত জন্ম আমার এ বাংলায়। কি সুযোগ আছে যে সন্ধান করি, দেবী না তো এগিয়ে থালায়। মুঠো মুঠো অর্জন সে বিদ্যার বিসর্জন, চাকরিটা বড় ভারী। কে কাকে পথ দেখায়, সবাই অসহায়। ঝুলিতেও নেই ফুটো করি, ছেঁড়া ফাটা চপ্পল সে যে বিশ্রী অচল। পথে ঘুরে ফিরে ক্লান্ত হারি, মরি মরি কি সরমে ধরি। ফাঁকি যত খানে দিতে পারি, সে আমার দেশ উদীয়মান শির। কোথায় গেল তার হুঙ্কার? নেচে পড়ে রয় চাকরি খোঁজে হায়। সে ভাগ্যে লেখা মজুরের কাজ তার। ওরে, ও স্বপ্ন করেছিল বপন, কিছু হতে পারেনি। আজকেও যখন মুক্তির পথ, সোনালি শপথ লেখা আছে কৃষকের ঘরে সে সন্ধান। সময়টা যত তাড়াহুড়ো করে, সে জীবনটা চলে ধীরে সুস্থে। সময়কে ধরো, তাকে সাইজ করো, কোনো কাজ ছোট নয় বিশ্বে। যে যেমন পারো সময়ের সাথে চলো, ঘন্টা মিনিট সেকেন্ডের দামে। হাড়ি হাড়ি মন ভরবি ওজন, আজ নয় তো কাল স্বীয় কর্মে। উদিত সূর্য যেন দীর্ঘ খোদিত, যতই হোক না পথ বিপদ সংকুল, একদিন কেটে যাবে। ভাবনা সব তার, লাজ শরম মহাভুল। তুমি যে আগামীর সুপারম্যান, এ দেশের শুধু একটু ধৈর্য ধরবে। আকাশে ফুটবে স্বপ্নগুলো, যত মধ্য গগনে সূর্য জল জল করবে।
ক্ষণিকের মেঘ কাটবে সবেগে, যদি হাওয়াটুকু দিতে পারো। জীবন মানে এক উচ্চ সিঁড়ি, শুধু একে একে উতরে ধরো। নমস্কার, ধন্যবাদ। পিপি দাদা ভাই এসে গেছেন। আবৃত্তি পাখি যখনই বলেছেন বুঝতে পেরে গেছি। ভালো আছি দাদা ভাই। কি আমরা ফ্রেন্ডদের মেনশন করে, আমি পরে পড়ছি হ্যাঁ কমেন্টগুলো দাদা। কবিতা চলে যেতে পারে, এই জন্য পরপর কবিতায় আসছি, তারপর আমি কমেন্ট দেখছি। ইলিয়াস ঘরামি দাদা বলছেন স্বাগতম, অভিনন্দন, নমস্কার। চিন্ময় ম্যাম কেমন আছেন? ভালো আছি দাদা। মেহেরাজ তো বাবারে গুড মর্নিং এখন। কি বলে এখন গুড মর্নিং? ও বাপরে, কত কিছু ইমোজি দিয়েছে মেহেরাজ। বাপরে বাপ, এখন গুড মর্নিং। পরবর্তী নিবেদন, প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 16/11/2020 তারিখের সেরা কবিতা রাখাল বালক, কবি সালমা আক্তার। গ্রীষ্মের দুপুরে গায়ের রাখাল মাঠে চড়ায় গরুর পাল। দুর্বা ঘাসে গা এলিয়ে ঝিরঝির বাতাসে গায়ের রাখাল জুড়ে প্রাণ। শাপলা ফোটা পুকুর জলে নাইতে নামে গায়ের কিশোরী। অপলক দৃষ্টিতে চেয়ে থাকি গায়ের রাখাল বালক। আলতা পায়ে নুপুর পরে ছুটে বেড়ায় গায়ের কিশোরী। সরিষা ক্ষেতের মাঠ জুড়ে গায়ের রাখাল মনির অজান্তে হারিয়ে যায় গায়ের কিশোরীর টানে। গায়ের রাখাল বিভোর এখন গায়ের কিশোরীর প্রেমে, তাই তো রাখাল মিষ্টি সুরে বাজায় প্রেমের বাঁশি। নমস্কার, ধন্যবাদ। এই কবিতাটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 16/11/2020 তারিখের সেরা কবিতা রাখাল বালক, কবি সালমা আক্তার। ধন্যবাদ কবিকে। মেহেরাজ খুব আনন্দ হচ্ছে, বুঝতে পারছি। ইলিয়াস ঘরামি দাদা বলছেন অসাধারণ, ধন্যবাদ দাদা। পরবর্তী নিবেদন, প্রতিভা সন্ধান কাব্য। মেয়েরাজ বলছে দিদি সবই আবেগ। হ্যাঁ সে তো অবশ্যই, আবেগেই তো সব, লেখাও আসে আবেগে। পরবর্তী নিবেদন, প্রতিভা সন্ধান কাব্য পরিষদের সেরা কবিতা প্রতিভা জেগে তুলি পদ্য কবিতা, কবি ফারুক আহমেদ বিউটি। কবিতার শিরোনাম প্রতিভা জেগে তুলি, 17/11/2020, কবি ফারুক আহমেদ বিউটি। প্রেম প্রতিভা জাগিয়ে তোলো, হৃদয় মাঝে সুর, মানুষের প্রতি দরদি হই অশান্তি করো দূর। কেনা বেচায় সংযত হও, ঠকাঠকি বাদে, সুন্দর জীবন খুশি যাপন দিন কাটুক সাধে। সুসংবাদে ভরে উঠুক প্রতিটি লোকের হৃদ, কারো মনে ব্যথা দিয়ে তপ্ত করুন আজিদ। মানুষ আসে মানুষ যায়, এটাই নীতির খেলা, ছোট বড় সবার সাথে হাসি খুশিতে বেলা। স্বল্প দিনের জীবন যাপন ক্ষণে ক্ষণে ক্ষয়, যে যা পারি তাই দিয়ে জীবন করো জয়। বিপদ আপদ যখন তখন দেহটা রাখে সুস্থ, গৌরব শুধু জগৎ প্রভুর, মানুষ মানুষের দোস্ত। জ্ঞান গরিমার তফাৎ শুধু, ধনী গরিবের ভেদ, মানুষের মধ্যে মানবতা চাই, ভুলে সকল খেদ। সত্য যুগের মানুষ আমরা, বর্বর যুগের নয়। মানুষ মানুষের কল্যাণকামী, দূর করি সংশয়। তোমার দিমাগ আমার দিমাগ, দম ফুরালে শেষ, দুনিয়ার নিয়ম কানুন মেনে শান্তির পরিবেশ। সোজা পথের পথিক আমরা, হানাহানি ভুলি, নারী পুরুষ দুইটি জাতি প্রতিভা জেগে তুলি। নমস্কার, ধন্যবাদ।
কবিতাটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 17/11/2020 তারিখের সেরা কবিতা প্রতিভা জেগে তোলি, কবি ফারুক আহমেদ বিটিভি। কবিকে অনেক ধন্যবাদ। সাব্বির দাদা বলছেন অসাধারণ অসাধারণ অসাধারণ, ধন্যবাদ দাদা। শাহনাজ পারভিন দিদিভাই এসছেন, স্বাগতম দিদি, আপনাকে অনেক অনেক ভালো লাগে, ধন্যবাদ দিদিভাই। পরবর্তী নিবেদনে যাব। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 18/11/2020 তারিখের সেরা কবিতা বৃদ্ধাশ্রম, কবি রাজন দেবনাথ। রাত দিন অক্লান্ত পরিশ্রম করেও ঘাম ঝরিয়ে করতে চায় সন্তানের স্বপ্ন পূরণ। হাজারো দুঃখ কষ্ট হৃদয়ে চেপে সন্তানকে আগলে রাখে, এটি পিতামাতার ধরন। নিজেকে নিয়ে এতই ব্যস্ত থাকো, ভোগ বিলাসী মুক্ত পাখির মতো ঘুরো ভুবন। কত পাষাণ হলে যে ভুলে যায় মানুষ, যাহার উচ্ছিলায় হয়েছিল ভবে সৃজন। জীবনে চলার পথে আসলে কভু বিপদ আপদ, দূরে দূরে থাকবে আত্মীয় স্বজন। নিঃস্বার্থ ছায়ার মতো পিতা মাতা সব সময় পাশে থাকেন। কেউ সাড়া দেবে না যখন, ক্ষণিকের এই দুনিয়ায় থাকবে পিতা, থাকতে মাতা, না করলে সেবা যতন। শান্তি নাহি পাবে কখনো মনে বেলা, অবসান হয়ে আসবে যেদিন মরণ। কেমন পিতা কেমন মাতা একবার জানলে না তো, স্নেহ মায়ার জাদুধন জানলে কি আর অযত্নে রাখতে তুমি? বৃদ্ধাশ্রমে অঝোর ধারায় ভাস্ত নয়ন। দৃষ্টিভঙ্গি কোন কারণে বা বদলে যায় বলো? মানুষের অঙ্গে দেখলে সোনার যৌবন, কুদৃষ্টি দেওয়া নয় যে ভালো একবার, হারালে খুঁজলে পাবে না আর মূলধন। নমস্কার, ধন্যবাদ। এই কবিতাটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 18/11/2020 তারিখের সেরা কবিতা বৃদ্ধাশ্রম, কবি রাজন দেবনাথ। ধন্যবাদ কবিকে এমন একটি সুন্দর কবিতা দেওয়ার জন্য। ইলিয়াস দাদাভাই কবিতা দিয়েছেন, শেখ মিলন আলী দাদাভাই এসছেন, ধন্যবাদ দাদাভাই। আচ্ছা, পরবর্তী নিবেদনে যাব। ইলিয়াস দাদাভাই একটি কবিতা দিয়েছেন। ইলিয়াস দাদাভাই, কবিতাটা আমি দেখিনি পুরো, কিন্তু মনে হচ্ছে তো এটা গান হবে। কবিতাটা পড়িনি আমি এখনো, এই জাস্ট দেখলাম। এটা তো গান হবে দাদা, আপনার অনুমতি ছাড়াই এটা আমি গান করে দেবো, ঠিক আছে? কবিতাটা গান হবে ইলিয়াস দাদা ভাই। আমি এরকম একটা কবিতা খুঁজছিলাম যে কোন কবিতা গান করা যায়, পেয়ে গেছি। ইলিয়াস দাদা ভাই কবিতাটাই গান হবে। কবিতা সখী প্রেম কারে কয়, কবি এম ইলিয়াস ঘরামি, 17/11/2020। সখী প্রেম কারে কয় জানিতে বড়ই ইচ্ছে হয়, সখী প্রেম তারই কয় যে শিরি ফরহাদ হয়, সখী প্রেম তারই কয় যে লায়লা মজনু হয়, সখী প্রেম তারই কয় যে ইউসুফ জুলেখা হয়, সখী প্রেম তারই কয় যে চণ্ডীদাস রজকিনী হয়। হে সখী সখা তোমার প্রেম কেন বিষাদের আখি জলে ভেসে যায়, সখী প্রেম তারই কয় রাধার প্রেমে কৃষ্ণ পাগল, বংশীর ধ্বনিতে প্রেম গাথা হয়,
সখী হৃদয় জ্বালিয়া যায়, তোমার প্রেমের কাঁটা বিধে রয়। সখী সখা প্রেম তারি কয়, যে জন প্রেমের মরা মরিয়া প্রেমের দীপ জ্বালিয়া যায়। সখী সখা গো প্রেম তারি কয়। পৃথিবীর জল বায়ুমণ্ডল যেমন জীবন শীতল করিয়া যায়, এখনো বুঝিলাম না সখী গো প্রেম কারে কয়। প্রেমের পথে গোলাপের কাঁটা বিছানো হায়, সে তো কখনো ফোটে না পায়, কেন হৃদয় ব্যথা পায়? আমাকে জানিতে বড়ই ইচ্ছে হয়। সখী গো তোমার প্রেমে আমি মরেছি হায়, প্রেমের ক্রন্দনে পৃথিবী কখনো কেন ব্যথা নাহি পায়? শুধু স্মৃতির মরমে আখি জল ঝরে যায়, বিষাদের প্রেম নদী কুলু কুলু বয়ে যায়। তোমার মাঝে কি আছি সখী গো, মন প্রাণ শরীর পাগল হয়ে যায়। তোমার মধুর হাসিতে নয়ন ধ্বনিতে কেন কাঁটা বিধে হায়? সখী গো জগৎ কেন তোমার প্রেমে পাগল হয়? সখী গো প্রেম কারে কয়? জগতের কত রথী মহারথী তোমার প্রেমের সাগরে তলিয়ে যায়, কেন কেন সখী গো বলো না আমায়? সখী গো আধার মনে তুমি কেমনে প্রবেশ করো? কোন জাদুটি তুমি খেলা করো? আলোর শোভা সেথায় হার মানায়, এ কেমন জাদু ভরা তোমার পীড়িতে হায়? সখী গো তোমার প্রেম কাহিনী সারা বিশ্বে বিরল প্রায়, কাঁটার ইতিহাস রচিত হলো হাই। সখী গো বাগিচায় নানা রঙের ফুল ফুটেছি, নয়ন হেরিয়া দেখি প্রজাপতি ভ্রমর গুনগুনিয়ে গান গায় মধুহরণের সুখে। সখী গো তোমার মনের বাগিচায় ফোটা ফুল যায় না দেখা, তবু কেন আমার হৃদয়ে ছোটে ব্যাকুলতায়? তোমার সেই গন্ধ ভরা সুবাস ঢালা হৃদয় বাগিচার কানন প্রাণী, এ মন কেন ভরে ওঠে প্রেমের গানে গানে? সখী গো প্রেম কারে কয়? এখনো জানিলাম না ত্রিনয়নী, শুধু প্রেমের বন্দনায় জীবন হলো কালী। প্রেম চির অমর কালী কালী যুগী যুগী, পৃথিবীর খাতায় স্বর্ণ অক্ষরে লেখা আমি তুমি ডুবে মরি প্রেমের সাগরে। প্রেম দিয়াছি নানান উপাধি। ধন্যবাদ দাদা, এত সুন্দর কবিতা। উফ, মুগ্ধ মুগ্ধ দাদা, মুগ্ধ, প্রাণ ভরে গেল কবিতাটা পড়ে। এবং আমি আপনাকে বলেছি এটা গান করব, আমি চেষ্টা করছি। এত সুন্দর কবিতা আমি কি করে করবো সেটা বুঝতে পারছি না। আচ্ছা, এটা গান করার চেষ্টা করছি দাদা। ইলিয়াস দা, ভুল হলে ক্ষমা করে দেবেন, আগের থেকে ক্ষমা চাইছি। প্রচণ্ড সুন্দর কবিতাটা দিয়েছেন, আমার মন ভরে গেছে। আমি চেষ্টা করছি দাদা, ভুল হলে আরও একবার ক্ষমা করে দেবেন সবাই। চেষ্টা করছি এটা গান করার, ভীষণ ভালো লেগেছে আমার কবিতাটা। সখী প্রেম কারে কয় জানিতে বড়ই ইচ্ছে হয়। সখী প্রেম কারে কয় জানিতে বড়ই ইচ্ছে হয়। সখী প্রেম তারে কয় যে শিরে ফরহাদ হয়। সখী প্রেম তারে কয় যে লায়লা মজনু হয়। সখী প্রেম কারে কয় জানিতে বড়ই ইচ্ছে হয়। সখী প্রেম
সুখী প্রেম তারে কয় যে চণ্ডীদাস রজকে নিহায় হে সুখী সখা তোমার প্রেম কেন হে সুখী সখা তোমার প্রেম কেন বিষাদের আখি জলে ভেসে যায় বিষাদের আখি জলে ভেসে যায় সুখী প্রেম কারে কয় জানিতে বড়ই ইচ্ছে হয় সখী প্রেম কারে কয় জানিতে বড়ই ইচ্ছে হয় রাধার প্রেমে কৃষ্ণ পাগল বংশীর ধ্বনিতে প্রেম গাথা হয় রাধার প্রেমে কৃষ্ণ পাগল বংশীর ধ্বনিতে প্রেম গাথা হয় সুখী হৃদয়ে জ্বলিয়া যায় সুখী হৃদয় জ্বলিয়া যায় তোমার প্রেমের কাঁটা বেঁধে রয় সুখী সখা প্রেম তারে কয় সুখী সখা প্রেম তারে কয় যে জন প্রেমের মরা মরিয়া প্রেমদেব জ্বালিয়া যায় যে জন প্রেমের মরা মরিয়া প্রেমদেব জ্বালিয়া যায় সুখী প্রেম কারে কয় জানিতে বড়ই ইচ্ছে হয় সুখী প্রেম কারে কয় জানিতে বড়ই ইচ্ছে হয় সুখী প্রেম কারে কয় সুখী সখা গো সুখী সখা গো প্রেম তারে কয় পৃথিবীর জলবায়ু মণ্ডল যেমন জীবন শীতল করে যায় এখনো বুঝিলাম না সুখী গো প্রেম কারে কয়
সখী গো তোমার মনের বাগিচায় ফোটা ফুল যাই না দেখা, তবু কেন আমার হৃদয় ছুটি ব্যাকুলতায় তোমার সেই গন্ধ ভরা সুবাস ঢালা, তোমার সেই গন্ধ ভরা সুবাস ঢালা হৃদয় বাগিচার কানন প্রাণী কেমন মন কেন ভরে ওঠে প্রেমের গানে গানে সুখী গো সুখী গো সুখী গো প্রেম কারে কয় এখনো জানিলাম না ত্রিনয়নে, শুধু প্রেমের বন্দনায় জীবন হলো কালি, প্রেম চির অমর কালে কালে যুগে যুগে কালে কালে যুগে যুগে পৃথিবীর খাতায় স্বর্ণ অক্ষরে লেখা আমি তুমি ডুবে মরে প্রেমে সাগরে, আমি তুমি ডুবে মরে প্রেমে সাগরে, প্রেম দিয়েছে নানান উপাধি সখী গো সখী প্রেম কারে কয় জানিতে বড়ই ইচ্ছে হয় সখী গো সখী গো সখী গো সখী গো। নমস্কার, ধন্যবাদ। জানি না কেমন হলো। এইটি ছিল একটি কবিতা, ইলিয়াস দাদার লেখা। ধন্যবাদ। ইলিয়াস দাদা কেমন হলো আমি জানি না। হ্যাঁ, মাঝখানে গলাটা একটু হয়ে গেছিল। এটি ছিল কবি এম ইলিয়াস ঘরামির লেখা কবিতা সখী প্রেম কারে কয়। কবিতাটা না দেখেই আমি বলে দিয়েছিলাম, দাদাকে কথা দিয়ে দিয়েছিলাম যে দাদা এটা মনে হচ্ছে গান হবে। চেষ্টা করলাম দাদা, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। সঙ্গে সঙ্গে করি তো, ভুল ত্রুটি হওয়ার মানে খুব প্রবণতাটা থেকে থাকে সঙ্গে সঙ্গে করার জন্য। আচ্ছা, পরবর্তী নিবেদনে যাব। পরপরই যাচ্ছি আমি। অনেক ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা ভাই। আচ্ছা, পরবর্তী কবি চিরহরিৎ পল্লবের লেখা কবিতা। কবি চিরহরিৎ পল্লবের লেখা কবিতা, কবিতার নাম নেই। আচ্ছা। ঝিকিমিকি বালুগাই নগরীর শিশুরা খেলা করে বেড়ায়, সোনালি সকালে চিলতি হাওয়ায় শহরতলে তারে বসে থাকা কিছু কাক একাকী ব্যালকনিটায়, আর আমার চোখ খুঁজে বেড়ায় দূরে সেই সবুজ গায়ে সাদা পালির নৌকায়, সেই সবুজ দ্বীপ চেনা মাটির গন্ধ, হাওয়ায় সরিষা ফুলের হলুদ হলুদ স্বাদ, সবুজ মাটির সোনালি ফসলে এক মুঠো ভাত। তবু নীল কষ্ট বনি তারা করে নীলের চাষ। আমি তো ভালোবাসতাম শালিক চূড়ায় তোমার আমার একটা ঘর, আদুরি আহ্লাদি, অতঃপর কুপির নিভু আলোয় ঘুম পাড়ায় সেই শালিক চূড়ায়। বসন্তের কোকিলের ডাকে
আমি তোমায় খুঁজে বেড়াই ক্লান্ত শিমুল গাছের তলে, বাতাসে তার দুঃখ ঝরে, ফুল হয়ে তা লালি লালি। থাকো না বন্দি ঘরের পাখির খাঁচায়, থেকে যাও আমার হয়ে, ঝিকিমিকি বালু গায়ে শিশুর মতো অবুঝ হয়ে। দেখো ছাইরঙা সেই মায়ার ছায়ায়, নাটাই হাতি ছোট্ট খোকা নীল আকাশে ঘুড়ি ওড়ায়। উড়ছি ঘুড়ি সুখীর দুঃখী শহরতলির ক্লান্ত মায়ায়। ভালোবাসতাম তোমায় কচুরি ফুলের ভালোবাসায়, কাদা মাখা হাতে পাই, তুলতুলি গালি আলতো কুড়ি বুলাতাম কাদা মাখা হাত। তোমার আঁচলে মুছা ঘামে যেন আমার সুখের আবাদ। তোমার শাপলা কচুরি ছিলে আমার বহু কাল পাড়ি দিয়ে আসা বালি হাসির বসবাস। তাদের না বলা অনেক গল্প, রোদেলা জ্যোৎস্নায়, ভালোবাসায়, ঝিকিমিকি বালু গায়ে। পায়রার পাই বেঁধেছি স্বপ্ন, উড়িয়ে দিয়েছি কবি আমার একাকী ব্যালকনি। কপাল ঠেকিয়ে আকাশ দেখি ফিরি, দূরের তোমাকে তুমি করে পেতে মন হয়েছে ফেরারি। জেনেছে তারারা, কেঁদেছে দু চোখ কতবার, কত রাত। অভিমান কত উড়ে উড়ে ঘুরে গিয়েছে চাঁদের বাড়ি। তুমি কি জানো চিলতে সকালের শহর তলিতে স্বপ্নদের ঘোরাঘুরি, দুচোখ অপেক্ষায় মনের বুঝাই মিথ্যে গিয়েছে বাড়ি। দেখো একদিন বদলাবে দিন, আমার তোমার রূপকথার গল্পটায়। আমি তো ভালোবাসতাম শালিক চূড়ায়, তোমার আমার একটা ঘর, আদরি আহ্লাদি অতঃপর কুপির নিভু আলোয় ঘুম পাড়ায় সেই শালিক চূড়ায়। নমস্কার, ধন্যবাদ। কবি চির হরিৎ পল্লব। অনেক ধন্যবাদ কবি, ভারী মিষ্টি কবিতাটা। কবিতাটা পড়তে পড়তে আমি আপনার সেই কবিতার মধ্যেই ডুবে গেছিলাম। না, আমারও এই শব্দগুলো ভীষণ প্রিয়, আমিও এরকম ধরনের লেখার চেষ্টা করি, যেন অনেকটাই মিল খুঁজে পেলাম এবং মানে প্রচণ্ডভাবে হারিয়ে গেছিলাম কবিতার মধ্যে। সেই ঘুড়ি ওড়ানো, সেই ভালোবাসা, সেই কাদা মাখা, সব শব্দগুলোর মধ্যেই মিশে গেছিলাম। অনেক ভালো লাগা, ভীষণ ভীষণ একটি মিষ্টি কবিতা। এবং আপনার নামটিও ভীষণ সুন্দর, চির হরিৎ পল্লব। বাহ, দারুণ। অনেক ধন্যবাদ কবিকে। আচ্ছা, মিলন দাদা ভাই একটি কবিতা দিয়েছেন। কবিতা মিলন দাদা ভাইও প্রেমের কবিতা দিয়েছেন। যেহেতু আমি বললাম না যে আমি প্রেমের কবিতা পড়তে বেশি ভালোবাসি। কবিতা প্রেম ও বিরহী, কবি শেখ মিলন আলী। প্রেম অংশ। প্রেম অংশ। প্রিয়ে তুমি মোর হৃদয় হর্ণ করি, মায়াবিনী কামিনী কান্তি যামিনী গগনের তুমি মোর শশী, তমস্র জীবনের দীপ্তি। তুমি অপরূপ সৌন্দর্যের সৃষ্টি, তোমার সেই রূপ দর্শনে মোর নয়নে পাই মহাতৃপ্তি। তুমি মোর হৃদ গগনে ফুটালে প্রেমের ফুল, তুমি মোর জীবনে জীবন নদীর কুল। প্রিয়তমা তুমি মোর জীবনের কল্প, মধুমিতা তুমি মোর জীবনের গল্প। আমি তোমায় ভালোবাসি ওগো রাধে বিনোদিনী, তুমি যে মোর স্বপ্নের রানী। তোমাকে নিয়ে আমি যে কত আশার স্বপ্ন বুনি। বিরহী অংশ। সেই কি আমার বড় অপরাধ, তোমায় ভালোবেসে আমি গড়েছিলাম জীবন প্রবাহিনীর বাঁধ। তোমায় দেখাইটাই ছিল মোর ভুল, কেন শুধাইলে সুধাময়ী মধুর সুর, কেনই বা ফোটালে মোর প্রেমের ফুল, কেন স্বপ্ন দেখালে তুমি
কেন কেড়ে নিলি মোর রজনী নিদ্রা? কেন আমায় ছেড়ে চলে গেলি মধুমিতা সিদ্রা? তোমার বিরহে বাড়ি ঝরে মোর দুই নয়নে, একা থাম শয়নে শুধু মনে পড়ে তোমারে। হতাশ করিও না আমায়, ভুলিতে পারিব না সুভাষিনী তোমায়। তোমার বিহনে আমার জীবনে বাঁচে না কখনো সুর। বন্ধু তুমি আমায় ছেড়ে যেও না প্রিয়ে ওই বহু দূর। নমস্কার। কবিতাটি ছিল শেখ মিলন আলী দাদাভাইয়ের লেখা কবিতা। ধন্যবাদ দাদাভাই। মধুমিতাকে নিয়ে আপনি আরেকটি কবিতাও মনে হয় আমাকে দিয়েছিলেন, মনে আছে। পিপি দাদাভাই কেমন আছেন? আবৃত্তি পাখি দাদাভাই আপনার কবিতা পড়ে। হ্যাঁ, সাব্বির দাদা বলছেন আমরা ফ্রেন্ডদের মেনশন করে দিতে পারি। বুঝলাম না দাদা। ও আচ্ছা, ও ইলিয়াস দাদাভাই দুটো কবিতা দিয়েছেন। ইলিয়াস দাদাভাই দিয়েছেন, পিপি দাদাভাই দিয়েছেন, সাব্বির দাদা দিয়েছেন কবিতা, রুহুল আমিন শেখ দিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা, শঙ্করগিরি এসছেন, ধন্যবাদ। সালমা দিদি ভাই এসছো, ধন্যবাদ গো। আচ্ছা, আরে না না, সাব্বির দাদা ভাই বলছে মাল্টি ট্যালেন্ট। আরে না না, কোনো ট্যালেন্ট ফ্যালেন্ট নেই আমার মধ্যে। ইলিয়াস দা বলছেন, আচ্ছা আমি এখন কমেন্টটা পড়িনি। ইলিয়াস দাদা ভাই বলছে আমি উদ্ভাসিত কৃতজ্ঞ, আপনার কণ্ঠ সুধার উত্তাল সাগরে আমি চিরকৃতজ্ঞ ম্যাম। ধন্যবাদ দাদা। আরিয়ান আফসান, বাবা কত ইমোজি, হাসির ইমোজি, ভালো। সাব্বির দাদা ভাই বলছে অসাধারণ। আবুল মুতলাব দাদা এসছেন, অভিনন্দন দিদি, ধন্যবাদ দাদা। সালমা আক্তার দিদি ভাই বলছে মাশাআল্লাহ দারুণ হচ্ছে, ধন্যবাদ। দেবতোষ রয় বলছে ভালো লাগছে গান, ধন্যবাদ দাদা। রিপন মাহমুদ বলছে হা হা হা। আচ্ছা, আব্দুল মুদ্দা অপূর্ব আবৃত্তি, রফিকুল ইসলাম দুর্জয় অসাধারণ। দেবতোষ দাদাভাই বলছে সুন্দর কণ্ঠ। রফিকুল ইসলাম দাদাভাই বলছে চমৎকার দিদি, ধন্যবাদ। দেবতোষ দাদাভাই বলছে প্রাণবন্ত লাগলো গানটি, ধন্যবাদ দাদাভাই। ইলিয়াস দাদাভাই বলছে অসাধারণ অসাধারণ, অভিনন্দন অভিনন্দন, আপনার সঙ্গীত সুধাতে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি বন্দি হলাম আপনার সুরের আকাশে, কবি আমার প্রণাম নেবেন। আরে বাবা, আমি অনেক ছোট দাদা, অনেক ছোট। দিদি আমাদের গুরুজন মোক্তার ভাইয়ের একটি কবিতা আবৃত্তি করুন। হ্যাঁ দাদা ভাইয়ের কবিতা দিয়ে দিন আমাকে, অবশ্যই আমাকে এখানে দিতে হবে দাদা। নবীন কিশোর আবৃত্তি করবেন প্লিজ, এখানে দিতে হবে। এখানে স্ক্রিনে দিলে অবশ্যই করব, কেন করব না দাদা ভাই। আচ্ছা, পরবর্তী নিবেদনে যাব। পিপি দাদা ভাই, পিপি দাদা ভাই তো আমার সব লাইভেই আসে। দাদা ভাই আমার গ্রুপেও কত কবিতা দেয়। পিপি দাদা ভাইয়ের জন্য তো আমার অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ দাদা ভাইয়ের জন্য। দাদা ভাই আবার এই কবিতাগুলোকে নিয়ে ভিডিও বানায়, বানিয়ে আবার গুগলে ছাড়ে, সবই দেখেছি আমি। অনেক ধন্যবাদ পিপি দাদা ভাই। আপনার এই আবৃত্তি পাখি নামটা আমার ভীষণ প্রিয়। আপনি এখন দেখছি আমার লেখাতেও কমেন্টে করছেন। আচ্ছা, কবিতা ছোট্ট মণি, কবিতা ছোট্ট মণি তাহমিদ আহমেদ, কবি পিপি আলী আকবর। তাহমিদ আহমেদ ছোট্টমণি, বাড়িতে সবা নয়নমণি, থাকি সদা হাসি খুশি, আদর চাই বেশি বেশি, মুখের দিকে চেয়ে থাকি কখন তাকে কোলে নেবে, মিষ্টি মিষ্টি হাসি ঝাঁপ মেরে কোলে আসি আনন্দে ভাসিয়ে রাখে, দুষ্টুমি তার রাশি রাশি, প্রাণে বাজে মায়ার বাঁশি,
যেন সকালে ফোঁটা শাপলা পদ্ম, আত্মার নিকেতনে শোভাময় অনবদ্য। ছোট্টমণি তাহমিদ আহমেদ আদর বুঝি আদর খোঁজে, ঘুরে বেড়ালে চারিদিকে দৌড়ালে শান্তিতে তার মনটি মজে। এক কোল থেকে আর এক কোলে সবার সাথে হেসে খেলে দিন কাটি রাত কাটি, ভাবনা লেশিন আনন্দেতে মেতে। হাঁস মুরগি পশু পাখি দেখলে হয় বড় খুশি, প্রকৃতির সাথে যা আছে তাদেরকে কাছে পেলে ওর মনটা নাচে। মুখের বুলি ফুটে নাই, ও চোখে মুখে অনেক কথা বলতে চাই, আপন করি নিতে চাই, যাতে সবার ভালোবাসা পায়। সারাক্ষণ অকারণ ব্যস্ত থাকি, আপন খেলায় মাতিয়ে রাখি, পবিত্র মনে মাখামাখি সবার সনে, আনন্দ দানে আত্মার বন্ধনে। ধন্যবাদ, ধন্যবাদ পিপি দাদা ভাই, আমার মিষ্টি দাদা ভাই। আচ্ছা, মোতাব্বিরের কবিতা। কবি ভাই মোতাব্বির হোসেন, শিরোনাম জেলে ভাই, কলমে কবি ভাই মোতাব্বির হোসেন। আমাদের গ্রামে আছে এক জেলে, তার ছোট ছোট 2 মেয়ে ও 3 ছেলে। সারাদিন শিশুর সাথে আনন্দে খেলে, দুষ্টামি ও মারামারি একটু সুযোগ পেলে। ভোর হলে চোখ মিলিয়ে জেলে জাল নিয়ে চলে, সকাল দুপুরে ভাসে নৌকায় জালে। সে প্রতিদিন জাল ও মাছের রণ খেলে, এক ভার মাছ ধরে আসে বাড়ি চলে। গোসল করা খাওয়া দাওয়া সবই শেষ হলে এক ভার মাছ নিয়ে যায় বাজারে চলে। কম হোক বেশি হোক ক্রয় করে কিছু টাকা মিলে, কষ্টগুলো স্বীকার করে তার সংসার চলে। নমস্কার, ধন্যবাদ ভাই। আচ্ছা, পরবর্তী নিবেদন। যেরকমভাবে কবিতাগুলো আসছে আমি সেইভাবেই যাচ্ছি পরপর। মুক্তা দাদা ভাই কবিতা দিন। ও, এটা তো প্রেম কারে কয়। আচ্ছা আচ্ছা, এটা তো হয়ে গেছে। ইলিয়াস দাদা ভাই, এটা হয়ে গেছে দাদা ভাই। ইলিয়াস দাদা ভাই ওইটা তো হয়ে গেছে। কবিতা হয়নি তোমায় বলা, কবি রুহুল আমিন শেখ, 17/11/2020। হয়নি তোমায় কহু বলা, আমারও কিছু দুঃখ ছিল, জীবন আমার তোমার চেয়ে ঢের বেশি, তাই এলোমেলো। কিন্তু তোমার সময় কোথায়, সঙ্গে বসি আমার কথা আপন মনে শুনবে শুধু, মনের যত দুঃখ ব্যথা আগ বাড়িয়ে বলতে এলে তোমার মনের কষ্ট গাথা। মনোযোগে ছিলাম না তাই বুঝিনি তো আগা মাথা, তবে তোমার আখির পরে তাকিয়ে থেকে বুঝতে পারি, আমার মতোই দুঃখ নদী দিয়েছিলে তুমিও পারি, বলতে গিয়েও হয়নি বলা। তোমার জীবন গল্প শুনি বুঝে গেছি তুমিও তেমন, আমার মতোই দগ্ধ ক্ষণে কি আর করি, 2 দুঃখিতেই নতুন করে স্বপ্ন বুনি, ভুলিয়ে দিতি দুঃখ তার, দুঃখের দামে দুঃখ কিনি। খটকা লাগে আবার যদি তার থেকেও দুঃখ আসে এক জীবনে দ্বিতীয়বার, তবে কিন্তু যাবই ফেসে। নমস্কার, ধন্যবাদ দাদা। খুব সুন্দর একটি কবিতা। এই লাইনটা আমার অসাধারণ লাগলো, দুঃখের দামে দুঃখ কিনি। অসাধারণ দাদা, আমি শব্দটা নিয়ে নিলাম। হ্যাঁ, আমি কিন্তু শব্দ চোর আছি। আপনারা জানেন না কেউ এই জিনিসটা, আমার যারা আমাকে ফোন করে তারা জানে আমি কার কাছ থেকে কোথায় যে শব্দ নিয়ে নিই, আপনি নিজে কেউ জানতে পারেন না। আপনার এই শব্দটা আমি নিয়ে নিলাম, দুঃখের দামে দুঃখ কিনি। ওয়াও, অসাধারণ শব্দ, দুঃখের দামে দুঃখ কিনি। এটা থেকে আমি কিছু রচনা করব, নিয়ে নিলাম শব্দটা। খুব খারাপ মেয়ে আছি কিন্তু আমি। হ্যাঁ,
অনেকের থেকে শব্দ নিয়ে নিই হাট করে, ওখান থেকে তৈরি করতে থাকি নিজে। শব্দ চোর, কাগজ চোর, আমি কলম চোর। নুরুল দাদা ভাই কেমন আছেন দাদা ভাই? শুভকামনা নিরন্তর, ধন্যবাদ দাদা ভাই। ও পিপি দাদা, আরো কবিতা। কবিতা বুড়ি গঙ্গায় লাশের শাড়ি, কবি পিপি আলী আকবর। করোনাকালে লাশের শাড়ি বাড়ছে দেশে দেশে, এমনি সময় লাশ ভাসল বুড়ি গঙ্গায় এসে। লাশের শাড়ি ভাসছে এবার বুড়ি গঙ্গার জলে, তুলছে টেনে নদীর তটে ডুবুরির দল মিলে। করোনায় যত মরছে মানুষ, যায়নি দেখতে কেহ, বুড়ি গঙ্গার তীরে জমছে মানুষ, উঠাতে নিথর দেহ। ট্রাকের চাপায় পিষছে যখন রিক্সা অটো যান, লাঞ্চের পিঠে লঞ্চ চালিয়ে ডুবালো নিরীহ প্রাণ। বাঘের থাবায় বানর মরবে, এই নিয়তির খেলা, পেশির জোরে দুর্বল ধুকবি, প্রমাণ রয়েছে মেলা। এক নিমেষে ঝরে গেল অর্ধ শত প্রাণ, তবু মানুষ হয় না রে হুঁশ, মানে না নিয়ম জ্ঞান। কোথায় গেল সামাজিক দূরত্ব, কোথায় নিয়ম মানা, কেমন করে সামলাবে শোক, নেই তো কারো জানা। রহম করো হে দয়াময় মৃত মানুষের প্রতি, শহীদদের সম্মানে বরণ করো, করুণা দিও রতি। ধন্যবাদ, এটা পিপি দাদা ভাই লেখা ছিল। ধন্যবাদ দাদা ভাই। আর দেবেন না পিপি দাদা ভাই, বলে দিলাম। এর পরের কবিতায় যাব। মনে করবেন না পিপি দাদা ভাইয়ের সাথে এরকম করলাম বলে, এটা করি আমি। আমার অনেক প্রিয় প্রিয় দাদা ভাইরা যখন আসে আমি এসব করি। কবিতা আত্ম অভিমান, কবি সাব্বির হোসেন। একদিন বুঝবো আমার চলে যাবার কারণ, আমার আমি ছেড়েছি প্রিয় শহর, ধুলিমাখা চরণ নিয়ে হেঁটে চলি অবিরামী, নেই কোনো বারণ। বুকের এক রাস ভালোবাসা নিয়ে ছুটে চলি অবিরাম, বোঝেনি হৃদয়ের না বলা কথায় হাজারো অভিমান। বড্ড এলোমেলো আমার মস্তিষ্কের রক্তক্ষরণ, আবেগটা একটু বেশি, মেনে নিতে পারি না সহজ কোনো কারণ। নিয়মের বাইরে থেকেই অবিরাম ভালোবাসায় পুরু, এ কোনো এক অপ্রত্যাশিত পরাজয়, এই তো শুরু। হয়তো কোনো গল্প কবিতা আর কল্পকাহিনীতে নিজেকে হারানোর ভয় কেটে গেছে। কতটা সময়, কত কথা, না বলা প্রহর, খুঁজে পেয়েছি নিজের সাথে নিজের অভিনয়। সব কিছুতেই ছিল দুর্লভ ভয়, এ তো নিজেরই অভিমান, নয়তো অভিনয়। আবেগ যদি না থাকে কিসের অভিমান, নয়তো সে ভালোবাসা, নাই তো সঙ্গীমান। অভিমানে হারিয়ে গেছি কত রঙ্গ রোমহীয় সীতা, বুকের মাঝে দুঃখ সুখের কাব্য কবিতা। জীবন থেকে মেনে নিতে পারছি না যে আর, বুক ভরা ভালোবাসা, মনে অভিমান। নমস্কার, ধন্যবাদ। এই কবিতাটি ছিল কবি সাব্বির হোসেন দাদা ভাইয়ের লেখা কবিতা আত্ম অভিমান। ধন্যবাদ দাদা ভাই। সবারই অভিমান থাকে, তাই না দাদা ভাই? কবিদের একটু বেশি, কবিরা একটু বেশি অভিমানী, বেশি আবেগী, বেশি অভিমানী। আচ্ছা, ইলিয়াস দাদা ভাই আরেকটি কবিতা। ইলিয়াস দাদা ভাই আর না কিন্তু, হ্যাঁ। কবিতা কি দিয়ে শোধ করব তোমার ঋণ, কবি এম ইলিয়াস ঘরামি, 9/11/2020।
নারী লাস্যময়ী তুমি, এই ধরার বুকে কত কোটি কোটি ফুল ফুটিয়েছ তুমি। তুমি সৃজন সৃষ্টিতে শ্রেষ্ঠ শিল্পী, তোমার মমতার বাগিচায় একটি ফুল তুলে আমি সারা জীবন দাঁড়িয়ে রইলাম তোমার পূজার সমর্পণে, অপেক্ষায়। কিন্তু তোমার ঋণ শোধ করতে পারিনি। এই পৃথিবীতে তোমার সৃষ্টি বিকল্প কিছু খুঁজে পাইনি। তবু তুমি মানব সমাজের অতুল তলায় তলিয়ে আছো। পুরুষ শাসিত সমাজ আজও তোমার মানব সৃষ্টির বিকাশের শ্রেষ্ঠত্বের প্রতিদানে ইতিহাস রচনা করল না। নারী, তুমি ছাড়া পৃথিবী যে মানব শূন্য মরুভূমি, সে কথা বিশ্ব তোমাকে স্বীকৃতি দিল না। আমি হৃদয়ের দেয়ালে তোমার ঋণের রক্ত দিয়ে লাল সবুজ তুলিতে লিখে যাই তোমার বিশ্ব মানব সৃষ্টির সমাজ, শিক্ষা সৃষ্টির বিকশিত কাহিনী। তুমি সৃষ্টি দাও, আবার মায়া মমতায় কর্তব্যে বন্দি সংসারে বিনিময় হয়তো ভালোবাসা, নয়তো তিরস্কার, অত্যাচার, নিপীড়ন ও অবহেলা তোমার পাওনা। মহাসাগরের মতো ছলো ছলো বয়ে চলো। তোমার সৃষ্টি শিক্ষার কি মূল্যায়ন দিল সমাজ? তুমি সৃষ্টিতে কখনো পেয়ে গেছো খুশির দুফোঁটা চোখের জল? আবার কখনো পেয়ে গেলেই বিষাদের আঁখি জল। নারী সৃষ্টি বর্ণনা করার যোগ্যতা আমার নেই। আমি একজন ক্ষুদ্র মূর্খ অজ্ঞান কবি। সমাজ আমাকে বিধৃত করে নারীর কীর্তিময়ের বর্ণনায়। তবু তো আমি হাসিয়া যাই কল্যাণময়ী নারীর ব্রত সাধনায়। যে জীবন দিয়েছি, যে সৃষ্টি দিয়েছে আমাকে, যে পৃথিবীর যত আলো সুখ খুশি দিয়েছি, শুধু তাই নয়, আরও আছে। যে নারী বিশ্বের শিক্ষক, শিক্ষকের শিক্ষক, সাধু সন্তের শিক্ষক, যে নারী পীর পয়গম্বরের শিক্ষক, রাজা বাদশাহ শাহেনশাহের শিক্ষক, মুনি মহামনীষীদের শিক্ষক, তার লিপি বন্ধনে আমি অজ্ঞ। হে নারী মমতাময়ী, তোমার সৃষ্টির অবদান এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে সারা পৃথিবীর সম্পদ এনে দিলেও তবু শোধ হবে না। কি দিয়ে শোধ করব তোমার ঋণ? নমস্কার, ধন্যবাদ। অসাধারণ অসাধারণ দাদা, কবিতাটা করে আমার সারা গা শিউরে উঠেছে। নারীর প্রতি আপনার এই অসাধারণ স্যালুট দাদা আপনাকে। আরও একবার নারী হয়ে ধন্য হলাম। আপনার এই কবিতাটি পড়ে আমি ধন্য হলাম। নারী হিসাবে নিজেকে আরও একবার স্যালুট দাদা, আপনার প্রতি প্রণাম। আরও একবার নারীকে এভাবে তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি নিজে সবসময় গর্ব অনুভব করি যে আমি একজন নারী, এবং বারে বারে ইচ্ছা প্রকাশ করি যে যদি আবার জন্ম হয় আমি নারী হয়েই জন্মগ্রহণ করতে চাই। ধন্যবাদ পৃথিবীর সকল নারীকে, সমস্ত পৃথিবীর সকল নারীরা সুন্দর থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ দাদাভাইকে নারীকে নিয়ে এরকম সুন্দর একটি রচনা করার জন্য। আরও একবার আপনার রচনাকে প্রণাম। পরবর্তী নিবেদন, কবিতা অপরিপুষ্ট মনের গহীনে, কবি রুহুল আমিন শেখ, 17/11/2020। তোমায় নিয়ে যদি কোনো কিছু আমি ভাবতে বসি, পাই না ভেবে কোনো কিছুই, দিবারাত্রি অঙ্ক কষি। তবু তোমায় নিয়ে আমার ভাবনাগুলো ভালোই লাগে। মনের মাঝে কেমন যেন শিহরণ আর পুলক জাগে। তোমারও কি এমনই হয়? আমায় নিয়ে ভাবতে গেলে বলবে না যে, তাও জানি।
মনের লজ্জা সরম তুলি, তবু জানি তুমিও ঠিক ভাবছো কিছু গোপন চলে। দাও না বলে, ক্ষতি কি গো? প্রেম চলে কি লজ্জা পেলে? সব প্রেমিকাই সাহসী হয়, প্রেমিকগুলো একটু ভীতু। তবু কিন্তু প্রেম বাজারে দুয়ে মিলে হয় গো থিতু। তুমি কিন্তু বড্ড চালাক, আমি গাধা একটু বেশি, তখন কিন্তু তোমার প্রেমে ধূপসাতারে যাচ্ছি ভাসি। ভুল মানুষকে করছে বাছাই, না করি বিচার যাচাই, শেষে কিন্তু পস্তাবে না, ভুলে পড়ে করে বাছাই। নতুন করে ভাবতে পারো, সে অধিকার দিলাম তোমায়। আমায় নিয়ে চলবে কি না পারো যদি বলো আমায়, তা না হলে বেলা শেষে ভুলেও যদি মন্দ ভাবো, জেনে রেখো তখনই আমি অনেক বেশি কষ্ট পাবো। তুমিও ভুলের গুনতে মাসুল কষ্ট পেয়ে দগ্ধ হবে। বসে আছি তখন তোমার জীবন প্রদীপ যদি নেফে। এই শোনো না, কালকে এসো, বলো তো তোমার মনের কথা, অকারণে লাভ কি বলো, বইতে যাওয়া দুঃখ ব্যথা। নমস্কার, ধন্যবাদ। কবিতাটি ছিল কবি এই রে আবার কবিতা চলে যাচ্ছে। আচ্ছা, কবির কবিতাটা তো পড়া হয়ে গেছে, এই বললাম না, এই ঝামেলা আবার শুরু হবে। কবিতা আমারে আমার মতনই থাকবার দাও, কবি নাজনীন নাহার। তুমি চাও তোমারে আমি আমার হৃদগল দুঃখ কই, হগল কষ্ট কই। আচ্ছা নমস্কার, কবিতাটা আমি আরেকবার পড়ছি। কবিতার নাম আমারে আমার মতনই থাকবার দাও, কবি নাজনীন নাহার। তুমি চাও তোমারে আমি আমার হগল দুঃখ কই, হগল কষ্ট কই, আমার হগল ভালো লাগা ভালোবাসা গুলান তোমারে কই। আমি তো আমার বেবাক দুঃখা গুলান এই পৃথিবীর কাউরে কইবার পারি না, কইবার পারুমও না। মানুষ কি মানুষের হগল দুঃখ কইবার পারে? পারে না গো, পারে না। বিরান দুঃখা লইয়া দুঃখ খাইয়াই মানুষের বসত। এই যে আইসকা তুমি আমার বান্ধব হইলা, আমারে বলে এতগুলান ভালোবাসো, এতগুলান ভালো পাও। এখন তোমার মুখের থাইকা চোখের থাইকা আমার লাইকা তোমার মায়া গুলান কেমন বৃষ্টির পানির মতন ঝরঝরই পড়ে। এই তুমি ডাইসে কয়টা দিন পরে আমারে আবার গহীন দুঃখ জলে ভাসাইবা না, আমারে আমার দুই চক্ষে জলে ডুবাইবা না। তার খবর কেডা কইব, কিডা কইব তোমার মনো তার কোনো দোষ ছিল না? কিডা কইব তুমি আইসকা আমারে হাঁচা কথা কইতাছ? কেডা কইব তোমার আইসকার হাঁচা কথা একদিন মিছা হইতো না? হন তোমার একখান কথা কই, কেউ যখন কাউরে বালা পায় তখন তার লাইগা ইরামি বুকের মধ্যে উতালি পাতালি করে, ইরামি মায়াগুলান বানের পানির মতন গড়াইয়া গড়াইয়া পড়ে। আবার যখন এই মনত অন্য মন বসতি বানায় তখন এই মায়াগুলান মরিচিকা হইয়া পরান্ডারে সিরা পাইরা রক্ত নদী বয়া দিয়া বিভাগী হয়। তখন কিন্তু এই মায়াগুলান আর থাহে না, থাহে এত গুলান ভালোবাসার মানুষটার দোষ আর দোষ। তার লাইগা তোমারে আমি আইস আমার শেষ কথাটা কইবার চাই। সুজন মাসি গো, তুমি আমারে ডুবাইয়া দাও। এই রে দাদা, আবার কবিতাটা চলে গেল, এই আবার শুরু হলো আমার ঝামেলা, মাথা
উফ, দাঁড়ান দাদা, দাদা কবিতাটা আর একবার দিন প্লিজ। কবিতা আবার বেরিয়ে যাচ্ছে। সাব্বির দাদা ভাই, নাহান দিদি ভাই, কবিতাটা দিন দাদা প্লিজ। কবিতাটা আবার বেরিয়ে গেল। উফ, দাদা ভাই একটা কবিতাটা প্লিজ দিন। এ কেমন অস্বস্তি করে আমার। সাব্বির দাদা ভাই কবিতাটা দিন। নাহান দিদি ভাইয়ের কবিতাটা আর একবার। কবিতা চলে গেছে আবার। এই ঝামেলা শুরু হলো আমার সাথে এবার। ধ্যাৎ। আমরাও আছি। হ্যাঁ দাদা, সবারটাই করবো। এই চলে গেল, দেখুন না কেমন খারাপ লাগে। এই রে দাদা, রাজনীতির কবিতা দিচ্ছেন। শেখ মিলন আলী দাদা ভাই, এই কবিতাটা প্লিজ একটু করুন। এটা রাজনীতির কবিতা দিয়েছেন। কবিতাটা একটু চেঞ্জ করে দিন দাদা প্লিজ। এই রাজনীতির কবিতা ঠিক আমার আমার সেই মা মাটি মানুষ। ও দাদা, কবিতাটা চেঞ্জ করুন প্লিজ। কবিতা পিতা মাতা খোদার নিয়ামত। ঠিক আছে, করেই দিই কবিতাটা। উঠছে দাদা ভাই, আর বেশি কবিতা দেবেন না, শরীরটা একটু খারাপ লাগছে। কবিতার দিদি মমতা, কবি শেখ মিলন আলী। মা মাটি মানুষের জনদরদি আমাদের প্রিয় মমতা দিদি। অশুভ শক্তি দিদি করবে বধ, তৃণমূল কংগ্রেসের জিন্দাবাদ। ভোট দিব হেসে খেলে আমরা সবাই, জোড়া ফুল ফুটবে সারা বাংলায়। সাদা শাড়ি পায়ে চটি দিদি দেখে যায়, ভারত জনতা তারে বারে বারে চায়। নির্বাচনী ওয়াদা দিদি করে বাস্তবায়ন, দিদির হাতটি ধরে বাংলায় হচ্ছে নবায়ন। গরিবের দুঃখ যত দুর্দশা পূর্ণ করে দিদি আমাদের আশা। দিদির স্বপ্ন ভারতবর্ষ হবে একদিন লন্ডন। এই জন্য প্রয়োজন সর্বসাধারণের সমর্থন। আর বেশি দেরি নাই দিদি বাংলার সাথে, তাই এ বাংলায় বারে বারে দিদি মোরা তোমায় চাই। ঘরে ঘরে প্রকাশ পাচ্ছে দিদির উন্নয়ন, 2 টাকা কিনতে চাউল পাচ্ছে জনগণ। কন্যাশ্রীর টাকা পাচ্ছে জনসাধারণ, সেই টাকায় পড়াশোনা করছে আমার বোন। কর্মসাথী প্রকল্পে দিদি দিচ্ছে এবার লোন, থাকবে না আর বেকারত্ব দেশের জনগণ। এবার সেরা সবুজ সাথী ও উৎকর্ষ মান, বাংলা পেল ভারতবর্ষে সর্বোচ্চ সম্মান। দিদির হাতটি ধরে ভারত যাচ্ছে এগিয়ে, এ বাংলার গর্ব দিদি শুনো সকলে। ও ভাই দেখো মমতা দিদির উন্নয়ন, গ্রাম বাংলার মান এখন হচ্ছে নবায়ন। এই আমাদের ঘরের মেয়ে দিদি মমতা, সবাই মোরা ভালোবাসি ভারত জনতা। মা মাটি মানুষের জনদরদি আমাদের প্রিয় মমতা দিদি। সমাপ্ত। আমি এপার বাংলার একজন অতি সামান্য মানুষে ওপার বাংলাকে ভালোবাসি, কারণ একই ভাষা একই সংস্কৃতি আমাদের। সেই ভালোবাসা থেকে জন্ম নিয়েছে দিদির প্রতি শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা। কারণ দিদি বাংলাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। তাকে সচক্ষে দেখার ইচ্ছা আমার কখনোই পূরণ হবার নাই, কারণ আমি বাংলাদেশের একজন দরিদ্র মানুষ। তাই দূর থেকেই তাহার চরণে কোটি কোটি প্রণাম। ধন্যবাদ দাদা। কবিতা প্রিয় শিরে জিজ্ঞাসিত, কবি রুহুল আমিন শেখ। আচ্ছা সখী, মরণ যদি স্মরণ মাঘে আমায় আগে, তখন কি গো আমার মতো অন্য কেউ বাসবে ভালো? যে তোমাকে ভালোবেসে আপন হৃদয় করবে আলো। জড়িয়ে ধরো বক্ষ তারি, পাও যদি কেউ এমন প্রাণ, যে তোমাকে ভালোবেসে আপন হৃদয় করবে দান। এই পৃথিবীর পান্থশালায়
কিছুই তো আর টিকবে না রে। ভালোবাসায় সে ঠাই শুধু আমার হয়ে থাকতে পারে। ধন্যবাদ দাদা, এই কবিতাটা পরে আরেকবার দেবেন, এই কবিতাটা গান হবে। ইলিয়াস দাদা ভাই, আর কবিতা দেবেন না প্লিজ। কবিতা পিতা মাতা খোদার নিয়ামত, কবি মোহাম্মদ তফিকুল ইসলাম খান, পিসিও মিম ফার্মেসি, কালিকাপুর বাজার, ঈশ্বরদী, পাবনা। 10 মাস 10 দিন গর্ভে তোরে করেছিলেন মা লালন, শরীরের রক্ত করেছিলেন পানি, করিতেই তোরে পালন। যখন তুই মারতিস লাথি মায়ের পবিত্র গর্ভে, দুনিয়াটি আধার দেখিতেন মা, ব্যথায় উঠিতেন আঁতরে। যেদিন তুই হলি ভূমিষ্ঠ, উঠলে যখন কেঁদে, মা জননী নিজে বাঁচেন না, তবুও ছাড়ি নিচে তোরে। বুকে জড়িয়ে খাওয়ালেন তোরে 2 স্তনের দুধ, ধীরে ধীরে তোরে করিলেন লালন, ভুলে গেছেন সব দুঃখ। আজ তুই হইলি অনেক বড়, কে করিলে লালন? কোথায় ছিলি, কোথায় এলি, ভেবে দেখ অবুঝ মন। পিতা মাতা ছাড়া কি তুই এসেছিস এ ধরায়? এখন ভুলে গেছিস কেমনে তারে? পিতা মাতাই তোর আসল বেহেশত, ভেবে দেখ শতবার। দুনিয়া হতে নিল চির বিদায়, শান্তি পাবি না রে আর। এ দুনিয়া লাগিবে জাহান্নম, কোথাও পাবি না সুখের সন্ধান। চিরদিনের তরে চলে গেলে তারা, আর পাবি না দেখিতে তাদের মুখ। একাকী দুনিয়া লাগিবে যে তোর, থাকিবে পাশে শত সুখ। কেহই তোকে বাসবে না ভালো পিতা মাতার মতো, মরণের পরে পাবি না যে আর, থাকিতেই কর যতন। পিতা মাতার মতো কেউ হবে না, তারাই যে তোর একমাত্র আপনজন। নিজে না খেয়ে খাওয়াইছেন তোরে, ডুবিয়েছেন নিজের বেলা। নিজে না খেয়ে খাওয়াইছেন তোরে, সকাল দুপুর সন্ধ্যা বেলা। তারা না থাকিলে পাশে তোর ডুবে যাবে জীবনের আনন্দের সকল ভেলা। একেবারে সত্য কথা, ধন্যবাদ কবিকে। হয়ে গেছে এটা। আচ্ছা, সকল শ্রদ্ধেয় কবিদের কাছে অনুরোধ, আর প্লিজ কবিতা দেবেন না, আমি বিদায় নেব এবার। শরীরটা একটু খারাপ লাগছে, তাই এবার বিদায়। কবিতা রিয়েলিটি রিলেশন, কবি মোহাম্মদ মাসুক মিয়া, 15/11/2020। রিয়েলিটি রিলেশনের মানে তুমি বুঝো না, তুমি কখনোই বোঝনি। সময়োপযোগী সিদ্ধান্ত নিতে, মুখে মেকআপ করার চেয়ে তোমার মেকআপবিহীন চেহারাটাই আমার কাছে ভালো ছিল। অনেক কিউট লাগতো তোমাকে। অভিনয় করে আদরি ডাকরি চেয়ে সহজভাবে ডাকলে আমি রিয়েলিটি খুঁজে পেতাম। তুমি যখন খুব সাজুগুজু করো, আমার কাছে মনে হয় তুমি কি সত্যি সত্যি আমার জন্য সেজেছ। রিয়েলিটি খুঁজে পাই না, কারণ আমার জন্য তোমার এত সাজগোজ করার প্রয়োজন ছিল না। তুমি যখন আমাকে নিয়ে শপিং করতে যাও, তখন তোমার চলা, তোমার বলা আমাকে অবাক করে দেয়। আমি কি তোমার সাথে আছি নাকি নাই, প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাই না। কারণ তোমার যা পছন্দ তাই কিনেছো, অযথাই আমার পরামর্শ চাইছো। রিয়েলিটি রিলেশন খুঁজে পাই না। তোমার বান্ধবী কিংবা বন্ধুদের সাথে যখন আমাকে পরিচয় করিয়ে দিচ্ছ, তখন কিছু বাড়িয়ে বাড়িয়ে বলছো। আমি আর কোনো কারণ খুঁজে পাই না। অন্য মনস্ক হয়ে সারাদিন মোবাইলে কথা বলার চেয়ে ভালো ছিল না মনোযোগ দিয়ে সারাদিনে কয়েক মিনিট কথা বলি। নিজেকে অনেক কেয়ারিং শেয়ারিং মনে করছো, রিয়েলি কি তাই? কই, তুমি তো একবারও বলনি তোমার শারীরিক অবস্থা কেমন, কাজের চাপ বেশি নাকি কম, ঠিকভাবে ওষুধ খেয়েছো কি না। তাতে আমার কোনো সমস্যা নেই, তো রিয়েলিটি খুঁজে পাই না। প্রতিনিয়ত তোমার বাবার বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, বোনের বাড়ির খোঁজ নিচ্ছ। কই, আমার পাশের ঘরে খোঁজ তো নিচ্ছ না। আজকাল সম্পর্কের শেষ নেই,
কিন্তু প্রকৃত সম্পর্ক কয়জনের সাথে আছে? তাই তো বলি রিয়েলিটি রিলেশনের খুবই অভাব। ধন্যবাদ কবিকে, এবং মনে হচ্ছে এটা কবির একদম সত্য কাহিনী অবলম্বনে। ধন্যবাদ। সাব্বির দাদাভাই বলছে অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। ধন্যবাদ দাদাভাই। রোহুল আমিন শেখ দাদাভাই বলছে আমিও কিন্তু বাঁচতে জানি, ঠিক তেমনই বাঁচতে ভালো, যতটুকু বাসলে ভালো তোমার মনে জ্বলে উঠবে প্রেমের আলো। ওয়াও, দারুণ। সাব্বির দাদাভাই বলছেন আমার কবিতাটা এত সুন্দর করে আবৃত্তি করার জন্য সত্যি মুগ্ধ হলাম। মাসুক মিয়া বলছেন চমৎকার। দেবতোষ দাদাভাই বলছেন সুন্দর আবৃত্তি। ধন্যবাদ দাদাভাই। সকলের কাছে আরও একবার অনুরোধ, প্লিজ আর দেবেন না, এবার বিদায় নেব। যে কটা স্ক্রিনে আছে ব্যাস, আর না প্লিজ। কবিতা ভুল পথের যাত্রী, কবি রতনচন্দ্র দেবনাথ। রিপু আমায় কোথায় নিবে, খেলা কোন খেলা। এক মিনিট, এটা ফোন এসে গেছিল। কবিতা রতনচন্দ্র দেবনাথের লেখা কবিতা ভুল পথের যাত্রী। রিপু আমায় কোথায় নেবে, খেলে কোন খেলা, পথ ভুলিয়ে ছল করে যে করি হেলা ফেলা, ভুল করে যে পথ হারিয়ে পথে পড়ে থাকি, যত হাঁটি পথ ফুরায় না, পথ থাকে বাকি। সামনে যেতে চাই যখন রিপু টেনে ধরে, ঘুমন্ত বিবেক নেই, সারা যেন গেছে মরি। মন্দ দেখি অন্ধ বোবা সাজি, দেখি না যে অন্যায় সহে অন্যায় করি, সাধু ভদ্র সাজে। সমাজ এখন ঘুণে ধরা, ন্যায় নীতি খরা, মুন্ডু পচে পুঁজ জমে, হায় মিথ্যা দাম চড়া। রক্ষা করা যার কর্ম, সে যে খায় সব লুটে, ভালো লোক সব ভীতু ভীরু, মন্দ পিছে ছোটে। প্রেম প্রীতি ফেলে ঘৃণা নামা, এ কি হলো রুচি, অসুচি মেখে মুখ রাঙাই, ধুরে ঠেলে সূচি। পাপ ভয় আজ ভুলে গেছি, মৃত্যু ভয় নাই, লোভের কাছে হেরেছে গেছি, ভুলে গেছি ভাই। বিবেক বোধে পেরেক ঠোকে বন্য বনে যায়, সত্য সুন্দর অকাল মৃত্যু পশু গুণ পাই। যতই পাবো ততই চাবো, তৃপ্তি বহু দূর, বৈধ অবৈধ ধার ধারে না, দেহে আছে জোর। নমস্কার, ধন্যবাদ। কবি দেবতোষ রায় বলছে আমাকে তুমি আমার মতো করে থাকতে দাও, চমৎকার প্রকাশভঙ্গি। ধন্যবাদ। উপবন দাদাভাই এসছেন, ধন্যবাদ দাদাভাই। ইলিয়াস দাদাভাই আপনারটা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আমার মতো ওই কবিতাটা আরেকবার এসছে তাই তো? হ্যাঁ, কবিতাটা আমার অর্ধেক হয়েছিল। ধন্যবাদ সাব্বির দাদা ভাই, কবিতাটা একটু বাকি ছিল। ধন্যবাদ দাদা ভাই। মুক্তার দাদা ভাইয়ের কবিতা কই? মুক্তার দাদা ভাই সেদিন নীলাঞ্জনা কবিতাটা অবশ্য গান করেছিলাম। কবিতা আমারে আমার মতনই থাকবার দাও, কবি নাজনীন নাহার। তুমি চাও তোমারে আমি, আমার হকগল দুঃখ কই, হকগল কষ্ট কই, আমার হকগল ভালো লাগা ভালোবাসা গুলান তোমারে কই। আমি তো আমার বেবাক দুঃখ গুলান এই পৃথিবীর কাউরে কইবার পারি না, কইবার পারুমো না। মানুষ কি মানুষের হকগল দুঃখ কইবার পারে? পারে না গো, পারে না। বিরান দুঃখ লইয়া দুঃখ খাইয়াই মানুষের বসত। এই যে আজকা তুমি আমার বান্ধব হইলা, আমারে বলে এতগুলান ভালোবাসো, এতগুলান ভালো পাও, এখন তোমার মুখে থাইকা চোখে থাইকা আমার লাইকা তোমার মায়া গুলান কেমন বৃষ্টির পানির মতন ঝরঝরেই পড়ে। এই তুমি ডাই যে কয়টা দিন পরে আমারে আবার গহীন দুঃখ জলে ভাসাইবা না, আমারে আমার
দুই চৈক্ষে সালে ডুবাইবা না, তার খবর কেডা কইব? কেডা কইব? তোমার মনও তার কোনো দূষণ ছিল না, কেডা কইব? তুমি আইসকা আমারে হাঁচা কথা কইতাছ, কেডা কইব? তোমার আইসকার হাঁচা কথা একদিন মিছা হইতো না। হন, তোমারে একখান কথা কই, কেউ যখন কাউরে ভালা পায় তখন তার লাইগা ইরামি বুকের মধ্যে উতালি পাতালি করে, ইরামি মায়াগুলার বানের পানির মতনে গড়াইয়া গড়াইয়া পড়ে। আবার যখন এই মনত অন্য মন বসতি বানায়, তখন এই মায়াগুলার মরিচিয়া হইয়া পরান্ডারে সিরা ফাইরা রক্ত নদী বওয়াইয়া দিয়া বিভাগী হয়। তখন কিন্তু এই মায়াগুলানার থায় না, থায়ে এতগুলান ভালোবাসার মানুষটার দোষ আর দোষ। তার লাইগা তোমারে আমি আইস আমার শেষ কথাটা কইবার চাই। সুজান মাঝি গো, তুমি আমারে ভুইলা চাও, আমারে খামকা তোমার মায়ার পালে বাইন্দ না। আমি যেমন আছি তেমনই থাকবা চাই, আমার কোনো দুঃখ নাই গো মাঝি, তুমিও আমার দুঃখের কথা শুনবার চাইও, আমারে মায়া দিবার চাইয়া আমার সৈন্যে দুঃখ নদী বানাইও না মাঝি। মাঝি গো, তুমি যখন তখন নদী বদলাইবার পারবা, নাও বদলাইবার পারবা, নাওয়ের পাল বদলাইবার পারবা, নাওয়ের দিশা বদলাইবার পারবা। আমি কিন্তু মাঝি আমারে বদলাইবার পারুম না, আমারে আমার মতনই থাকবার দাও। নমস্কার, ধন্যবাদ। অসাধারণ একটি সুন্দর কবিতা দিয়েছেন। কবিতাটি ছিল কবি নাজনীন নাহানের লেখা কবিতা আমারে আমার মতনই থাকবার দাও। ধন্যবাদ কবি দিদি ভাইকে। সুন্দর একটি কবিতা, আঞ্চলিক ভাষায়। এটা আপনাদের কোন আঞ্চলিক ভাষা আমি ঠিক জানি না, কতটা করতে পারলাম তাও আমি জানি না, চেষ্টা করলাম শুধু। হেনা দিদি ভাই এসছো, ধন্যবাদ। এবারে আমাকেও আমার মতো বিদায় নিতে দিন, আমিও যাই, আমাকেও আমার মতো বিদায়। আসাদ দাদা ভাই এসছেন, আসাদ পাটোয়ারি দাদা ভাই। এই দাদা ভাই দেখি আবার কবিতা দিয়েছে, এবার আমি পালাবো। রুহল দাদা ভাই আবার কবিতা দিয়েছেন, এবার আমি পালাবো। কবিতা ভাল লাগে না তাই, কবি রুহুল আমিন শেখ, 19/11/2020। জীবনটাকেই ভাল লাগে না, বিতৃষ্ণা যে যাচ্ছে বেড়ে, মন বলে পালিয়ে যেতে সকল কিছুই ছেড়ে ছুড়ে, কিন্তু আমি মায়া ছেড়ে পালিয়ে যেতে পারছি না তো। সবার সাথে জড়িয়ে থেকে কেমনে থাকি নিজের মতো, চেয়ে থাকা চোখগুলো যে জড়িয়ে রাখে মায়া দিয়ে, কেমনে পালাই তাদের ছেড়ে, ভাবতে বসি নিজেকে নিয়ে। যদিও তারাই ব্যথা বাড়ায়, হৃদয়ে জুড়ে দুঃখ হানি, তবুও তো তাদের সাথেই জড়িয়ে থাকি মায়ার টানে। আমার কি আমার পরি আমার দুঃখ বাড়িয়ে চলে, বুঝি তবু নীরব থাকি, যদিও মনে আগুন জ্বলে। ভাল লাগে না বলে সারা পাচ্ছি না তো শুধরে নিতে, দুঃখ কষ্ট ঝেড়ে ফেলে মনের সাথে প্রেম ফোটাতে। কেন বোঝে না আপন মানুষ আমার হচ্ছে কষ্ট লাগে, যতটুকু না হলে নয় তার চেয়েও যদি আশা জাগে। আমারও তো সীমা আছে, টপকে যাব কেমন করে, সীমার বাহির হতে গেলে গতি মন্থর হয়ে পড়ে, কষ্ট বাড়ে সামনে নিতে। সীমার বাহির যতটুকু, তার পরেও বাড়ে যদি হয়, সামলাবো আর কতটুকু। নমস্কার, ধন্যবাদ। এবার আমি বিদায় নেব, গলা প্রচণ্ড যন্ত্রণা করছে দাদা।
শেখ মিলন আলী দাদা দিদি, যদি কারেকশন থাকে তাহলে আপনার লেখা গল্প শুনতে চাই। কালেকশন, হ্যাঁ আমি তো প্রতিদিনই গল্প লিখি, আজকেও একটা গল্প লিখেছি। আর কবিতা দেবেন না প্লিজ, এবার গলা বিদ্রোহ করছে, গলায় যন্ত্রণা শুরু হয়ে গেছে। এবার আমি পালাবো, এবার কবিতা দিলেই আমি পালিয়ে যাব। আবার কবিতা এসছে, উফ গলায় যন্ত্রণা হচ্ছে খুব। কবিতা নীরব প্রতিবাদ, কবি ফিরোজ আহমেদ বাবুল। কবিতা করার আগে বলে দিচ্ছি প্লিজ আর কবিতা দেবেন না, গলায় যন্ত্রণা শুরু হয়ে গেছে, প্লিজ আর দেবেন না। দিলে পরেই বিদায় নেবো, আমাকে গল্প টল্প কিছুই পড়বো না। কবিতার নীরব প্রতিবাদ, কবি ফিরোজ আহমেদ বাবুল। মানবজাতি আর শিক্ষার উচ্চ শিখরে, তথ্য প্রযুক্তিও এগোচ্ছে অনেক দূর। সবাই শুধু হাঁ করে দেখে আর চোখ বন্ধ করে শোনে। সবার মুখে যেন তালা সেঁটে দেওয়া, চোখেও ছানি পড়ছে, বলা চলে প্রায় অন্ধ। বিবেক বুদ্ধি একদম শুলে চড়েছে। মিথ্যুকরা অহরহ মিথ্যা বলে যাচ্ছে। ঘুষখোরেরা মেতেছে ঘুষের প্রতিযোগিতায়। দুর্নীতিবাজরা কেউ পিছিয়ে নেই। সুদখোরেরা বিভিন্ন প্যাকেজে চালিয়ে যাচ্ছে সুদের রমরমা ব্যবসা। চোরা কারবারিরাও যেন পিছিয়ে নেই। মাদক সেবী আর মাদক কারবারিরা ডুবেছে মাদকের ফোয়ারায়। নরপশুরা গিলে খাচ্ছে কুকুরের পোড়া মাংস। হাটকুরানিরা খালি বস্তা পিঠে ভরে তুলে যাচ্ছে রক্তস্ব। তেলবাজরা তেলের বাটি নিয়ে চলছে কাঁচা বাঁশের দিকে। বেরিয়ে চলেছে চোরের মায়ের বড় গলা। কেউ কোনো প্রতিবাদ করছে না, আবার প্রতিবাদের ধারও ধারছে না। বলা চলে হৃদযন্ত্রের মতো রাষ্ট্রযন্ত্র খানিকটা বিকল। রোগ শনাক্ত না করে শুধু থেরাপি দিয়েই চলছে সাময়িক চিকিৎসা। আসলে কেউ আজ কোনো হক কথা বলছে না, কোনো রকম প্রতিবাদ করছে না। প্রতিবাদের ভাষাগুলো ভেসে যাচ্ছে ডাস্টবিনের থুতু হয়ে ময়লার বাগারে। মূলত এটাই অসহায় মানুষের প্রতিবাদ। নমস্কার, ধন্যবাদ। কবিতা নীরব প্রতিবাদ, কবি ফিরোজ আহমেদ বাবুল। চাইলে কি বিদায় নেওয়া যায়? আরে আমি যখন অসুস্থ হয়ে পড়বো তখন কী হবে? আমি তো আর লাইভই করতে পারবো না, আর গলা যন্ত্রণা করছে দাদা। চাইলে কি বিদায় নেওয়া যায়? পাশে রাখার ইচ্ছে জাগে। আমার গলা বিদ্রোহ করছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। থাকুন না আর কিছুক্ষণ, বিদায়টুকু নেওয়ার আগে। মাসুক দাদা ভাই আবার কবিতা দিচ্ছেন, এবার কিন্তু আমি সত্যি চলে যাবো বলে দিলাম। মাথা গরম হয়ে যাচ্ছে এবার আমার। একটা লাইভে আমি মাথা গরম করে ফেলেছিলাম প্রচণ্ড রাগের চোটে। যত বলছি তাদের যে আমার অসুবিধা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে শরীরে, তবু দিয়েই যাচ্ছে। মাথা গরম হয়ে যাচ্ছে তখন আমার। সেই আবার কবিতা। কবিতা ট্রেন জার্নি, কলমে মোহাম্মদ মাসুক মিয়া। ট্রেন জার্নি খুবই মজার, বুঝলাম আমি এতদিন। এবার ঝকঝকাঝক ট্রেন চলছে, হিমেল বাতাস গায়ে বইছে। অজানা সুখে পথ চলেছি, কারণে অকারণে মুচকি হাসছি। ভিক্ষুক পাগল সদাই দেখছি, তাদের নিয়ে গভীরে ভাবছি। আমি যদি এমন হতাম তাহলে আমি কি করতাম? তাদেরও তো স্বপ্ন আছে, বাঁচার ব্যাকুল আকুতি আছে। ভাবতেই দেখি পেছনে হাত, আরে এত দেখি হিজড়ার হাট। পলক ফিরে পিছনে তাকাই, আমি কি আর হিজড়াদের ভয় পাই? আমার পলকে কুপকাত, হিজড়া সরালো গায়ের হাত। হিজড়া বলল আমরা চললাম, হাঁপ ছেড়ে আমি বাঁচলাম। আমার গন্তব্য শায়েস্তাগঞ্জে, টিকিট নিয়েছি সিলেটের। ভাবছি টিকিট বিক্রি করব নাকি কাউকে ফ্রিতেই দেব। এখনও ট্রেনেই আছি, ফ্রিতে দেওয়ার মানুষ খুঁজছি। ধন্যবাদ কবি। আচ্ছা সঙ্গে থাকুন, আমি একটু আসছি।
কবিতা জানি শুধু বসন্তের মাঠ, কবি দেবব্রত মৃধা। আমি তারে কেমনে কমু তারে কতটা ভালোবাসি, আমি তারে আর কেমনে বোঝামো তার জন্য কতটা কান্দি, তার লাইগা কতটা পুরি কেমনে দেখামো। এই কথা জানতো শুধু বসন্তের মাঠ, আর জানতো ঝরা পাতা, বসন্তের মুকুল, বসন্তের কোকিল। আমি তাদের কানে কানে বলেছিলাম, মুকুলিকা বালিকার হৃদয় তাতে ফুল হয়ে ফুটল, ফলেরা আনন্দ করল, বসন্তের কোকিল গান গাইল, ঝরা পাতা মরমর করে ভাঙল, আর বসন্তের মাঠ চুপ হয়েই রইল। ধন্যবাদ। কে বলছে শেষ বেলায় কষ্ট দিলাম? আরে না দাদা, আমি ওরকম পাগলি, আপনি জানেন না। আসলে সেই দিন মানে একটা লাইভে, আসলে দুখানা লাইভ করি তো শনিবার, সেদিন স্কুলে গেছিলাম, সকাল থেকে কষ্ট হচ্ছিল, মানে গলা যখন খুব কষ্ট হয় সহ্য করতে পারি না, তখন আমি বলে ফেলেছিলাম সেই লাইভে, আর কোনো লাইভেই বলি না। আসলে গলাটা খুব যন্ত্রণা, আর কিছুই না দাদা। আচ্ছা, আজকে শেষ নিবেদন। আমি ওরকম করি দাদা, আমি একটু পাগলি পাগলি আছি। অনেক দাদারা জানে, দাদা ভাইরা জানে সব আমি কিরকম ঝগড়াঝাটি করি, রাগারাগি করে ফেলি। ক্ষমা প্রার্থী আরও একবার। আচ্ছা, প্রতিভা সন্ধান কাব্য পরিষদকে অনেক অনেক ধন্যবাদ আজকে এমন সুন্দর লাইভ অনুষ্ঠান আয়োজন করার জন্য। সবাই প্রতিভা সন্ধান কাব্য পরিষদের সঙ্গে থাকবে, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী বৃহস্পতিবার আবার আমি আসব। আমার লেখা গল্প দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আজকের লেখা গল্পটা, গল্পের নাম সম্পর্কের ভাঙন। কৃষ্ণেন্দু এক দৃষ্টে রাতের আকাশের দিকে তাকিয়েছিল। রাতের আকাশ তাকে খুব উদাস করে দেয়। সারাদিনের ব্যস্তময় জীবন থেকে একটু রিল্যাক্স পেতে সে রাত্রির আকাশকে সাথী করেছে। এজন্যই তো অ্যাপার্টমেন্টের সবচেয়ে উঁচু ফ্লোরটা সে নিয়েছে, যেন ইচ্ছে করে আকাশটাকে ছুঁয়ে দেখে। কি ভীষণ একলা আকাশ, কিন্তু কোনো অভিযোগ নেই কারোর উপর, বিরক্তি নেই, এক বিশাল অসীমতা, যেন উদারতার ভাণ্ডার। কিন্তু মানুষ তার থেকে কিছুই শিক্ষা নিতে পারে না। মানুষ শুধু তাকে দেখে, তার মধ্যে ডুবে গিয়ে তার দর্শন বোধকে উপলব্ধি করতে পারে না। সবাই কি সব জিনিস উপলব্ধি করতে পারে? না, সম্ভব। এসব ভাবতে ভাবতে কখন যে সিগারেটটা শেষ হয়ে গেছে কৃষ্ণেন্দু বুঝতেই পারেনি। একটু ঘুম ঘুম ভাবও পাচ্ছিল। সে ঘরে যাচ্ছিল, হঠাৎ বন্যির গলার স্বর পেল। কি গো, কোথায় তুমি? ঘুমাবে না? হ্যাঁ আসছি। বন্যি তার স্ত্রী, তার ভালোবাসা, তার সুন্দরী স্ত্রী। কিন্তু গত বছর সে তার বন্ধুদের সাথে ঘুরতে লাদাখে গেছিল। সেখান থেকে ফেরার পথে এক গাড়ি দুর্ঘটনায় পাহাড়ি খাদে পড়ে তার একটা পা চিরদিনের জন্য চলে গেছে, আর একটা পা অনেকটা জখম হয়েছে, কিন্তু সেটাকে বাঁচানো গেছে। ওর এক বন্ধু স্নিগ্ধা তো স্পট ডেট। পরের মাসে মেয়েটার বিয়ে ছিল। গ্রুপে 6 জন ছিল, সবাই কম বেশি আহত হয়েছিল। তবে স্নিগ্ধাটা সত্যি খুব প্যাথেটিক। জীবনের থেকে তো বড় কিছু হতে পারে না। আজও ওর বন্ধুদের গ্রুপ ফটোগ্রাফ দেখলে, স্নিগ্ধার মুখটা দেখলে কৃষ্ণেন্দুর খুব খারাপ লাগে। খুব হাসি খুশি প্রাণোচ্ছল মেয়েটা জীবনের স্বপ্ন দেখত, বেঁচে থাকার স্বপ্ন। কিন্তু জীবন তার সাথে চরম মজা করলো। এরকমই মনে হয় জীবন আমাদের সাথে করে। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। তবে স্নিগ্ধার অনুপস্থিতি ওর ছবি দেখে বন্যিরও কষ্ট হতো, কিন্তু স্নিগ্ধার প্রতি কৃষ্ণেন্দুর অনুকম্পা বন্যির চোখ টাটাতো। তার কাছে মনে হতো যেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি। সে 2 একবার এ নিয়ে বলেছেও, কৃষ্ণেন্দু কিছু বলেনি। বন্যি বদলে যাচ্ছে, যাওয়াটাই স্বাভাবিক। নিজের শরীরের এই বদল সে মেনে নিতে পারল না।
না মেনে নেওয়াটি স্বাভাবিক। প্রথম 6 মাস তো একটা ট্রমার মধ্যেই ছিল, দিন রাত কান্নাকাটি করত। কৃষ্ণেন্দু আর ওর মা সামলাতো দিনের পর দিন। কৃষ্ণেন্দু অফিস ছুটি নিয়ে বন্নির সেবা করেছে, কারণ বন্নি তার ভালোবাসা, তার স্ত্রী, তার এই বিপদে সেই তো তার একমাত্র বন্ধু। এবং দেখা গেছে বন্নিও প্রচণ্ডভাবে কৃষ্ণেন্দুর উপর নির্ভরশীল হয়ে গেছে। একটা শিশুসুলভ আচরণ তার মধ্যে ছিল, আর এই দুর্ঘটনা তাকে আরও বেশি শিশুসুলভে পূর্ণ করে দিয়েছিল। বন্নি সবসময় চাইতো কৃষ্ণেন্দু সারা দিক তাকেই অ্যাটেনশন দিক, তার কাছে বসে থাকবে, তার সাথে গল্প করবে, তাকে খাইয়ে দেবে, তাকে সাজিয়ে দেবে। প্রথম প্রথম সেগুলি সম্ভব হয়েছিল, কিন্তু পরবর্তীতে কাজের প্রেশার বেড়ে যাওয়ায় তাকে অফিসে জয়েন করতে হয়। এবং এই ব্যাপারে বন্নিকে বোঝাতে কৃষ্ণেন্দু 7 দিন লেগে যায়। সে সবসময়ের জন্য একটা মেয়েকে রাখে, যদিও তাতে বন্নির আপত্তি ছিল, তবে পরে মানে। আর রান্নার লোক তো ছিলই। বন্নির মধ্যে সন্দেহ প্রবণতা প্রবলভাবে জেগে ওঠে। সব সময়ের কাজের মেয়ে ঝর্ণা কৃষ্ণেন্দুকে চা দিলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে, সে তার জামা কাপড় কাচলে সে রেগে ওঠে, তার মাথায় কাজ করে। কৃষ্ণেন্দু শুধু তাকে খাবার দাবার, তার জামা কাচার অধিকার শুধু তার, কিন্তু তার শারীরিক প্রতিবন্ধকতা যে সেই কাজ করতে বাধা দিচ্ছে, সে সেটা মানতে চাইতো না। কৃষ্ণেন্দু অনেক বুঝিয়েও ফেড আপ হয়ে গেছে, তবে সে রান্নার লোককে বলে দিয়েছে তুমি সব জোগাড় করে দেবে, দিদিমণি করে দেবে। ঝর্ণাকেও বলে দিয়েছে তুমি চা জল খাবার কিছু আমার জন্য আনবে না, দিদিমণি আনবে, আমার জামাও কাচতে হবে না, আমি লন্ড্রিতে দিয়ে দেবো। সে রাজি হয়েছে। শুধু এটাতেই সন্তুষ্ট নয়, কৃষ্ণেন্দুর ফোন চেক করে বন্নি। কোনো মেয়ে কলিগ বা পিএ মৌপ্রিয়ার ফোন আসলে সে কান খাড়া করে শোনে, ফোনের ডিউরেশন চেক করে, কোনো মেসেজ আছে কিনা সেটা দেখে। প্রথম কৃষ্ণেন্দু বুঝতে পারছিল যে একটা নিরাপত্তাহীনতায় ভুগছে বন্নি। ভাবে যে কৃষ্ণেন্দু যদি চলে যায় তার কাছ থেকে, সেজন্য কৃষ্ণেন্দু বন্নিকে বোঝাবার অনেক চেষ্টা করে, আরও নিবিড়ভাবে তাকে ভালোবাসে। তাকে নিয়ে পার্টিতে যাওয়া, শপিংয়ে যাওয়া, সিনেমায় যাওয়া সবই সে করত। কিন্তু সেদিন ওই জন্মদিনের পার্টিতে সে যখন মৌপ্রিয়াকে যাচ্ছে তাইভাবে অপমান করলো, তখন ধৈর্যের বাঁধ ভাঙল কৃষ্ণেন্দুর। পার্টির পরে সে চিৎকার করে উঠল বন্নির উপর, কি চাইছো কি তুমি? আমি মরে যাই? আমি জানি তুমি অনেক কষ্টে আছো, কিন্তু আমিও ভালো নেই বন্নি। তোমাকে খুশি রাখার হাজারো চেষ্টা করি, কিন্তু তুমি অহেতুক সন্দেহ করছো। আজ মৌপ্রিয়া আর আমাকে নিয়ে যে মিথ্যা বদনাম দিলে, তাতে তোমার স্বামীর সম্মানটা কোথায় গেল? চুপ করো, আমার বুঝতে আর বাকি নেই। এই খোড়া ল্যাংড়া বউটাকে তুমি আর সহ্য করতে পারছো না, তাই তো মৌপ্রিয়া, মধুপ্রিয়া, না জানি আর কত প্রিয়া রয়েছে। এসব কি আলতু ফালতু বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়েছে? তুমি ভালোভাবেই জানো বন্নি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। বলে সে বন্নির মাথায় গালে হাত বোলায়। বন্নি রেগে সেই হাত সরিয়ে দেয়। কৃষ্ণেন্দু চোখ বন্ধ করে। বন্নি প্লিজ একটু বোঝার চেষ্টা করো, তুমি একদম ঠিক হয়ে যাবে। এখন তো উডেন লেগও লাগানো হয়েছে। শোনো না, সামনের মাসে আমরা দীঘা যাব, তুমি তো সমুদ্র ভালোবাসো। চুপ করো, অনেক হয়েছে, আর ভালোবাসার ঢং দেখাতে হবে না। বলে সে তার হুইল চেয়ার নিয়ে ঘরে ঢুকে যায় ও ধুম করে দরজা বন্ধ করে দেয়। কৃষ্ণেন্দু একটা দীর্ঘশ্বাস নিয়ে সোফায় শুয়ে পড়ে। এরকম প্রতি রাতে দুজনের মধ্যে ঝগড়া, তারপর দীর্ঘ নীরবতা, তারপর রেগে বন্নি বাপের বাড়ি চলে গেল। কৃষ্ণেন্দু তাকে আনার অনেক চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। এদিকে কৃষ্ণেন্দু সিগারেটের সংখ্যা বাড়িয়েছে, তার সাথে মদও ধরেছে। সে আর পারছে না। তুই এটা ভুল করছিস বন্নি, কৃষ্ণেন্দু তোকে সত্যিই ভালোবাসে। তোর দুর্ঘটনার পর ওর সেবা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। বোঝার চেষ্টা কর। চুপ করো মা। মৌপ্রিয়ার সাথে যেভাবে কথা বলে, ঢলাঢলি করে, তা যদি তুমি দেখতে তাহলে বুঝতে। ওরে পাগলি, ওর অফিস কলিগ, অফিসের ব্যাপার নিয়ে কথা বলে, বুঝতে পারছিস না? একটা ছেলে দীর্ঘদিন স্ত্রীর সাহচর্য না পেলে কি করবে? মায়ের শেষ কথাটা ভাবায় বন্নিকে। সে ঘরে ঢুকে ড্রেসিং টেবিলে নিজেকে দেখে। অসহ্য লাগে তার নিজেকে হুইল চেয়ারে দেখে। সে মাকে ডাকে, মায়ের সাহায্যে উডেন লেগটা লাগায়। এবার হাসে। সে কৃষ্ণেন্দুকে ফোন করে। প্রথমে ফোন রিং হয়ে যায়, তারপর কৃষ্ণেন্দু ধরে। হ্যালো কৃষ্ণেন্দু, আমি বন্নি, সরি।
কাল আমাকে নিয়ে যেও। কৃষ্ণেন্দু হাসে ও রাজি হয়। পরের দিন সেজে গুজে সে রেডি হয়েছিল। কৃষ্ণেন্দু তাকে নিতে আসে। আর সে অফিস ছুটি নিয়েছে, সারা দিন বন্নির সাথে কাটাবে বলে। বন্নিও খুব খুশি, কিন্তু এই খুশির রেশ বেশি দিন টিকল না। 6 মাস পরে আবার বন্নির সন্দেহবাতিকতা বাড়তে লাগলো। এবার মৌপ্রিয়া নয়, দিশা। দিশা কৃষ্ণেন্দুর কলেজ বন্ধু। কলেজ রিইউনিয়নে দেখা। রিইউনিয়নের পরপর সব বন্ধুরা এসেছিল কৃষ্ণেন্দুর বাড়িতে দেওয়ালিতে মজা করার জন্য। সেখানে বন্নি দেখে দিশাকে, অসম্ভব সুন্দরী দিশা। কথায় কথায় দিশা জানায় সে কৃষ্ণেন্দুকে আজও ভালোবাসে এবং এজন্যই এখনো একা। তবে ডোন্ট ওরি বন্নি, কৃষ্ণেন্দু তোমাকেই ভালোবাসে, বাস্তব, এখন নয়। মানে? না, কিছু না, চলো, খাবার দাওয়া হয়েছে। সবাই মজা করে খাবার খেলো, বাজি পোড়ালো, তারপর বাড়ি চলে গেল। কিন্তু বন্নির হৃদয় পুড়তে লাগলো, তার সারা শরীর জ্বলতে লাগলো। সে ঘরের সারা জিনিস ছুঁড়ে ছুঁড়ে ভাঙতে লাগলো। বন্নি, কি করছো? কি হয়েছে? আর কত? বলো কত? মানে? মৌপ্রিয়া, দিশা আর কত মেয়ের সাথে তোমার সম্পর্ক? কি বললে? বলে মারতে গেল কৃষ্ণেন্দু তাকে। হ্যাঁ হ্যাঁ, মারো মারো, আমাকে কেন? বলনি যে দিশা তোমাকে ভালোবাসে? ও ভগবান, সে কলেজ লাইফে ভালোবাসতো, এখন নয়। তাছাড়া আমি তো তোমাকে ভালোবাসি। চুপ করো, সে নিজে আমাকে বলেছে। দিশা বলেছে? বলে সে ফোন করলো দিশাকে। তারপর যাচ্ছে তাই ভাবে দিশাকে অপমান করলো। অপর প্রান্ত থেকে শুধু কান্নার আওয়াজ ছাড়া কিছুই শোনা গেল না। 2 মাস হয়ে গেল, তারা সেপারেশনে আছে। খুব শীঘ্রই ডিভোর্স হয়ে যাবে। তবে এর মধ্যে বার কয়েক কৃষ্ণেন্দু সুইসাইড করতে গেছিল, কিন্তু পারেনি। নমস্কার, ধন্যবাদ। এটাই হলো আজকের আজকের লেখা গল্পটা ছিল। আমার লেখা গল্প দিয়ে শেষ করলাম আজকের অনুষ্ঠান। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোনা এসছে, সুন্দর আয়োজন, ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই প্রতিভা সন্ধান কাব্য পরিষদের সঙ্গে থাকবেন। শুভরাত্রি।